হ্যালো স্টুডেন্টস, শুভ সন্ধ্যা সকলকে। সংস্কৃতের আরো একটি সেরার সেরা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় সংস্কৃত অলংকার। আমরা প্রত্যেকে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে সাহিত্য পড়ার সময় অলংকার পড়েছি, অলংকার নির্ণয় করা শিখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে প্র্যাকটিস না করে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকার দরুন আমরা সেই অলংকারটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না এবং আজও গিয়ে কোথাও আমাদের একটা সমস্যা তৈরি হয়। কি সমস্যা তৈরি হয় না, আমরা ঠিক কনফিডেন্ট পাই না অলংকার নির্ণয়ের ক্ষেত্রে যে আমি ঠিক করছি তো। কারণ আমরা যে অলংকার নির্ণয় করেছি তখন কিছু ফাঁক থেকে গেছে, বা আমরা কিছু সাজেস্টিভ অলংকার, যে শ্লোক চিনেছি এটার এই অলংকার, এটুকু জেনেই পরীক্ষাটা উতরেছি। বাট যখনই কম্পিটিটিভ এক্সামের মতো এক্সাম আসে, মানে নেট সেটের মতো এক্সাম আসে, তখন বিষয়টা কি হয়, তোমাকে যে কোনো শ্লোক তুলে দিয়ে অলংকার নির্ণয় করতে দেয়, আর সেখানেই হয় সব থেকে বড় গ্যাঁড়াকল। আমরা পারি না, কনফিডেন্টের অভাব বোধ করি। সেই জায়গা থেকেই আমরা সংস্কৃত অলংকারের একটা ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের জন্য এনেছি। প্রথমেই জানিয়ে রাখি, একদিনে সমস্ত অলংকার কভার আপ করা ইম্পসিবল। এটা আমাদের মনে হচ্ছে আমাদের অক্ষমতা, আমরা পারবো না, তাই তো স্যার, অভিজিৎ স্যার? একদম সত্যি কথা। হ্যাঁ, তো আমরা আজকে তার প্রথম পর্ব আনেছি, যেটা সকলের জন্য। বাট এটাই কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে, পেড ব্যাচের সাথে। আর পাশাপাশি জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু হাতে খড়ি শুরু হলো অলংকারের। বারবার একটা কথা বলি, আমাদের উপলক্ষ্য নেট, লক্ষ্য নয়, লক্ষ্য সংস্কৃত শাস্ত্রটাকে সঠিকভাবে চেনা, জানা, কনফিডেন্ট তৈরি করা, যাতে আগামীতে সংস্কৃত যারা পড়তে চাইছে, আমাদের সাবজেক্টটা নিয়ে যারা এগোতে চাইছে, সেই আগামী প্রজন্মকে তোমরা তৈরি করতে পারো। কারণ মনে রাখবে, তোমরা আগামীর শিক্ষক, আগামীর পথ প্রদর্শক। তাই তোমাদেরকে একেবারে সেই লেভেলে তৈরি করতে আমরা প্রস্তুত করেছি আমাদের প্রতিটা ক্লাস। ঠিক সেরকমই একটি সেরা ক্লাস, কনসেপচুয়াল ক্লাস, স্ট্র্যাটেজিক ক্লাস, যে ক্লাস তোমাকে অলংকার নির্ণয় করতে শেখাবে। এবং সেই ক্লাসে আজকে আমরা যাকে দায়িত্ব দিয়েছি, ডক্টর অভিজিৎ রয় স্যার। স্যারের পরিচয় আর নতুন করে দিতে হবে না, ইতিমধ্যে 126 জন, প্রত্যেককে বিএসএসিআই আরো একবার স্বাগত জানাই এবং স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। স্যার। একদম, অমিত স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং বিএসএসিআই এর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে মানে আগামী দিনের জন্য তারা আজকের ক্লাসে অনেকটাই সফলতা পাবে। এবং আমি প্রচেষ্টা করব যে আমি যে কয়টি অলংকার আমি মানে আজকে আলোচনা করব, সেই অলংকারগুলি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেন খুব ভালোভাবেই। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে সংস্কৃত অলংকার। আচ্ছা, অলংকার শাস্ত্র। আমরা জানি যে অলংকার শাস্ত্রের ইতিহাসে 7টি প্রস্থান রয়েছে: রসপ্রস্থান, গুণপ্রস্থান, রীতিপ্রস্থান, অলংকার প্রস্থান, বক্রোক্তি প্রস্থান, ধ্বনি প্রস্থান, ঔচিত্য প্রস্থান। তো এই 7টি প্রস্থানের মধ্যে একটি প্রস্থান হচ্ছে অলংকার প্রস্থান, যাকে আমি বলছি অলংকার শাস্ত্র। শাস্ত্র কাকে বলবো? শিষ্যতে অনেনীতি শাস্ত্রম। হ্যাঁ, শাস্ত্রম কিম? শাস্ত্রম নাম শাসন উপায় গ্রন্থ। তো শ্বাস ধাতু এবং স্ট্রক প্রত্যয় করে শাস্ত্র শব্দটি নিষ্পন্ন হয়। তো অলংকার শাস্ত্রের সংক্ষিপ্ত পরিচয়। এবার অলংকার শব্দের ব্যুৎপত্তি কি? অলম পূর্বক ক্রি ধাতু এবং ঘয় প্রত্যয় অলংকার শব্দ নিষ্পন্ন হয়। অলম হচ্ছে একটি অব্যয়, ক্রি হচ্ছে একটি ধাতু এবং ঘয় হচ্ছে একটি প্রত্যয়। তো অলম অব্যয়, ক্রি ধাতু এবং ঘয় প্রত্যয়ে অলংকার পদটি কিন্তু, অলংকার শব্দটি কিন্তু নিষ্পন্ন হচ্ছে। এবার এই অলংকার শব্দটিকে আবার দুভাবে নিষ্পন্ন করা যায়। একটি হচ্ছে অলংকৃতি ইতি অলংকার, আর একটি হচ্ছে অলংক্রিয়তে অনেনৈতি অলংকার। তো অলংকৃতি ইতি অলংকারও এটি ভাববাচ্যে নিষ্পন্ন হচ্ছে। অলংকৃতি ইতি অলংকার, এখানে কি হয়? সৌন্দর্যের বোধ হয়, যেমন গুণ, হ্যাঁ, গুণকে সূচিত করা হচ্ছে। এবং অলংক্রিয়তে অনেনৈতি অলংকার, এটি করণ বাচ্যে নিবেশিত, করণ বাচ্যে নিষ্পন্ন হয়। এবার অলংক্রিয়তে অনেনৈতি অলংকার, এখানে যে অনেন শব্দটি রয়েছে, এই অনেন শব্দের দ্বারা শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারকে বোঝায়। অর্থাৎ যার দ্বারা কোনো পদার্থ আভূষিত বা বিভূষিত হয় তাকেই আমি বলবো অলংকার। ঠিক আছে? এবার অলংকার শব্দের অর্থ কি? অলংকার শব্দের অর্থ হচ্ছে সাধারণত আভূষণ।
যেমন ভাবে হার কুণ্ডল আদি কোন রমণীর শোভাকে বৃদ্ধি করে থাকে, ঠিক তেমনি ভাবে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে অনুপ্রাস উপমাদি অলঙ্কার। যেমন আভূষণ, নারীরা যেমন তাদের দেহের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেরকম গহনা বা ভূষণ পরিধান করেন, সেটি হচ্ছে তার তার দৈহিক অলংকার, তার সৌন্দর্যের জন্য সে সজ্জিত হচ্ছে, সুসজ্জিত হচ্ছে সে। এবার কবিরা কি করেন, ঠিক সেইভাবে কাব্য দেহকে সুন্দর করার জন্য, কাব্য দেহের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য অলংকারের প্রয়োগ করেন। সেই অলংকারগুলো কি? শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার, অনুপ্রাস উপমাদি, তাকে আমি অলংকার বলবো। এবার অলংকার সম্প্রদায়ের আচার্যকে, অলংকার সম্প্রদায়ের প্রসিদ্ধ আচার্য, মুখ্য আচার্য হচ্ছেন আচার্য ভামহ। ইনি হচ্ছেন মুখ্য। পরীক্ষার প্রশ্ন আসেন যে অলংকার সম্প্রদায়ের মুখ্য আচার্য কে? ভামহ, উদ্ভট, রুদ্রট। এবার মুখ্য আচার্য কিন্তু ভামহ। এবার ভামহ বাদ দিয়ে যে উদ্ভট, রুদ্রট, তারা কিন্তু অলংকার প্রস্থানকে কিন্তু তারা সমর্থন করেছেন, তারাও অলংকার প্রস্থানেরই তারা সমর্থনবাদী। হ্যাঁ, কিন্তু মুখ্য হচ্ছেন আচার্য ভামহ। এবং সমর্থন কে কে করলেন অলংকার প্রস্থানকে? উদ্ভট, রুদ্রট, দণ্ডী, প্রতিহারেন্দুরাজ, এরা প্রত্যেকেই চারজনই কিন্তু অলংকার প্রস্থানের। হ্যাঁ, কিন্তু মুখ্য হচ্ছেন আচার্য ভামহ, এটি অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট, এবার আচার্য মম্মটের মতে অলংকার কি? আচার্য মম্মট তার কাব্য প্রকাশে অলংকার একটি লক্ষণ দিয়েছেন। কি দিয়েছেন? তিনি বলেছেন যে উপকুর্বন্তী তং সন্তং যে অঙ্গ দ্বারেন জাতুচিত হারাদিবত অলঙ্কারাস্তে অনুপ্রাস উপমাদয়। তিনি বললেন যে মনুষ্য দেহ, কণ্ঠ ইত্যাদি অঙ্গের উৎকর্ষ সাধন করে হারাদি অলঙ্কার। মনুষ্য দেহকে সৌন্দর্য করে করে কি? হার আদি অলঙ্কার। হ্যাঁ, ঠিক তেমনই ভাবে কাব্যে বাচক শব্দ ও শব্দবাচ্য অর্থ, এই দুই কাব্যের যে অঙ্গ, তার উপকার সাধন কে করেন? অলংকার করেন। অলংকার কি করে? রসের উপকার সাধন করে। হ্যাঁ, গুণ, রীতি, অলংকার এগুলো কি? কাব্যের উৎকর্ষ হেতু। গুণ, অলংকার, রীতি এগুলো কাব্যের উৎকর্ষতাকে বাড়িয়ে তোলে। হ্যাঁ, আর দোষ কি? দোষ হচ্ছে কাব্যের হচ্ছে অপকর্ষকা গুণ। এবং গুণ, অলংকার, রীতি কি? উৎকর্ষতা কাব্যের বাড়িয়ে তোলে। পরীক্ষা প্রশ্ন আছে উৎকর্ষ হেতব কোনটি? গুণ, অলংকার, রীতির মধ্যে দেখা গেল একটি রয়েছে আর তিনটি অন্য অপশন রয়েছে। তো গুণ, অলংকার, রীতি হচ্ছে কাব্যের শোভাটাকে আর সৌন্দর্যটাকে আর বাড়িয়ে তোলে। হ্যাঁ, তারপরে বিশ্বনাথ কি বললেন? শব্দার্থয় অস্থিরা যে ধর্মা শোভাতি সাইন রসাধীন উপকুর্বন্ত অলঙ্কারাস্তে অঙ্গদাদিবৎ। আচার্য বিশ্বনাথ তার সাহিত্য দর্পণে অলংকারের এই ডেফিনেশন, তিনি অলংকারের লক্ষণটি তিনি তুলে ধরেছেন। তিনি বললেন কি? যে ধর্ম, শব্দার্থ যে অস্থিরা যে ধর্মা, যে অস্থির যে ধর্ম কাব্যের শোভাকে যে বৃদ্ধি করে থাকে, শোভা মানে কাব্যের সৌন্দর্যকে যে বৃদ্ধি করে থাকে, আর কি করে? শব্দার্থয় অস্থিরা যে ধর্মা, মানে শব্দার্থের যে অস্থির যে ধর্ম, আর কি হয়? কাব্যের শোভাকে যে ধর্ম বৃদ্ধি করে। রসাধীন উপকুর্বন্ত, রসাধীন উপকুর্বন্ত মানে কি? রস ইত্যাদির যে উপকার সাধন করে। তে অলঙ্কারাস্তে অঙ্গদাদিবৎ, এবং সেই অলঙ্কারটা কি? অঙ্গদ। অঙ্গদ মানে কি? অঙ্গদ মানে হচ্ছে আভূষণ ইত্যাদির মতো, যা অঙ্গদ মানে আভূষণ, তাকেই আমি বলবো অলঙ্কার। হ্যাঁ, শব্দার্থের যে অস্থির যে ধর্ম, সেটি হচ্ছে অলংকার। পরীক্ষার কোন প্রশ্ন হয়ে যায় যে শব্দার্থ অস্থির ধর্ম কি? অস্থির ধর্ম ক গুণ, অলংকার, রীতি, তখন কিন্তু হবে অলংকার। কার মতে? আচার্য বিশ্বনাথের মতে। সাহিত্য দর্পণে তিনি কিন্তু বলেছেন। ওকে, আচ্ছা। তারপরে আচার্য বামন তার কাব্যালঙ্কার সূত্রভিত্তিক গ্রন্থে কি বললেন? কাব্যং গ্রাহ্যম অলঙ্কার। কাব্যং গ্রাহ্যম অলঙ্কার মানে কি? কাব্য উপাদেয় হয় অলংকারের জন্য। তারপর তিনি কি বললেন? সৌন্দর্যম অলংকার, সৌন্দর্যই হচ্ছে অলংকার। হ্যাঁ, সৌন্দর্য, সুন্দরতাই হচ্ছে অলংকার। আচ্ছা, তারপরে অলংকার প্রস্থানের যে মুখ্য আচার্য আচার্য ভামহ, তার মতে অলংকার কি? তিনি বললেন যে ন কান্তামপি নির্ভূষং বিভাতি বনিতানন, মানে নারীর মুখ যত সুন্দর হোক, সৌন্দর্যহীন হলে তা তেমন শোভা পায় না। নারীর মুখ মানে সুন্দরতাই সব থেকে আকৃষ্ট করে নারীর সৌন্দর্যকে। একজন নারী যদি অলংকারে সুসজ্জিত হয়, তার দৈহিক সৌন্দর্য আরো অলংকার পরিধান করার পর আরো তাকে তার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলবে। হ্যাঁ, তো ন কান্তামপি নির্ভূষং বিভাতি, নারীর মুখ যত সুন্দর হোক না কেন, সৌন্দর্যহীন হলে তা তেমন কিন্তু শোভা পায় না। এরকম কোটেশন তুলে দিয়ে বলে এটি কার মতে? তো আচার্য ভামহের মতে। এবং ভামহ বললেন যে অর্থাৎ অলংকার বিহীন কাব্য কি? অকাব্য। যে কাব্যে অলংকার নেই সে কাব্যকে আমি অকাব্য।
অলঙ্কার বিহীনং কাব্যম অকাব্যম। আচ্ছা, তারপরে তিনি বললেন যে শৈশা সর্বৈব বক্রোক্তির নয়ার্থ বিভাব্যতে যত্ন अस्यां কবিনা কার্য ও অলঙ্কার অনয়াবিনা। তিনি আবার ভালো বললেন যে বক্রোক্তি সব থেকে শ্রেষ্ঠ অলঙ্কার, যে বক্রোক্তি এবং অতিশয়োক্তির মধ্যে কোনো ভেদ নেই। বক্রোক্তি বিনা ন অলঙ্কারত্বম, বক্রোক্তিকেই তিনি সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হিসেবে আচার্য ভামহ স্বীকার করেছেন, যে বক্রোক্তি আর অতিশয়োক্তির মধ্যে আলাদা কোনো ভেদাভেদ নেই। বক্রোক্তি বিনা ন অলঙ্কারত্বম, এটি কি বলেছেন আচার্য ভামহ। তারপর আচার্য দণ্ডির মতে, দণ্ডী তার কাব্যাদর্শে কি বললেন, কাব্য শোভা করান ধর্মান অলঙ্কারান প্রচক্ষতে, মানে কাব্যের শোভাকে বৃদ্ধি কে করে, অলঙ্কার। তো প্রত্যেকটি আলংকারিকের মতকে আমি উপস্থাপন করে এখানে তুলে ধরলাম তোমাদের সামনে। অবশ্যই এই কোটেশন গুলো থেকে প্রশ্ন আসে যে কাব্য শোভাকরণ ধর্মান অলঙ্কারণ প্রচক্ষতে, এটি কার মতে? আচার্য দণ্ডির মতে। হ্যাঁ, ন কান্তামবি নির্বসন বিভাতি বনিতরণ, এটি কে বলেছেন? হ্যাঁ, বক্রোক্তিকেই অলঙ্কার রূপে কে স্বীকার করলেন আচার্য ভামহ। ওকে, আচ্ছা, নেক্সট, অলঙ্কারের ভেদ। আমরা সাধারণত জানি অলঙ্কার দুই প্রকার, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার, কিন্তু অলঙ্কার হচ্ছে তিন প্রকার, শব্দালঙ্কার, অর্থালঙ্কার এবং উভয়ালঙ্কার। শব্দালঙ্কার কি? শব্দালঙ্কার আমি কাকে বলবো? যে শব্দকে অলঙ্কৃত করে বা শব্দের উপর আশ্রিত বা শব্দকে যে চমৎকৃত করে তাকেই বলা হয় শব্দালঙ্কার। হ্যাঁ, শব্দালঙ্কার মানে ফিগার অফ স্পিচ। শব্দালঙ্কার কয়টি? সাধারণত শব্দালঙ্কার হচ্ছে চারটি, বক্রোক্তি, অনুপ্রাস, যমক এবং চিত্র। অর্থালঙ্কার কি? অর্থালঙ্কার হচ্ছে 61টি, 61, আচার্য মোহাম্মদের কাব্য প্রকাশে রয়েছে, দেখে নেবে। অর্থালঙ্কার কি তাহলে? তাহলে শব্দালঙ্কার তো শব্দকে অলঙ্কৃত করে, অর্থাৎ শব্দের উপর যে আশ্রিত, শব্দকে যে চমৎকৃত করে, হ্যাঁ, তাকেই শব্দালঙ্কার বলবো। অর্থালঙ্কার কি? যে অর্থকে অলঙ্কৃত করে, যা অর্থের উপর আশ্রিত, তাকে আমি বলবো অর্থালঙ্কার। যেমন উপমার অনন্বয়, উপমেয়, উপমা, উৎপ্রেক্ষা, সসন্দেহ, রূপক, অপুন্নতি, শ্লেষ, সমাসক্তি, নিদর্শন ইত্যাদি ভেদে মোট 61 প্রকারের অর্থালঙ্কার রয়েছে। আর উভয়ালঙ্কার কি? উভয়ালঙ্কার হচ্ছে যে শব্দ এবং অর্থ এই দুইকেই অলঙ্কৃত করে, মানে এই দুইয়ের উপর আশ্রিত, তাকেই আমি বলবো উভয়ালঙ্কার। যেমন শ্লেষ, পুনরুক্ত বদাভ্যাস, হ্যাঁ, পুনরুক্ত বদাভ্যাস হবে, এটা ভয় জফলাটা পড়েনি, পুনরুক্ত বদাভ্যাস, এগুলো কি উভয়ালঙ্কার। সাধারণত অলঙ্কার, শব্দালঙ্কার 4টি, অর্থালঙ্কার 61টি এবং উভয়ালঙ্কার 2টি, শব্দ শ্লেষ এবং পুনরুক্ত পদাভ্যাস। ওকে, আচ্ছা, এবার এই 61 আর 4 হচ্ছে কত হয়? 65, 65 দিয়ে 66, 66 অলঙ্কারের ক্লাস আজকে 1-1.5 ঘন্টা ক্লাসে তো সম্ভবই নয়, এটা কোনোদিনও সম্ভব নয়। আচ্ছা, এবার বিষয়টি হচ্ছে এনটিএ নেটে পাঠ্য কোনগুলো? এনটিএ নেটে মোটামুটি 20টি অলঙ্কার পাঠ্য রয়েছে এনটিএ নেটের ক্ষেত্রে। এবার কোন সাহিত্যের ছাত্রছাত্রী যদি ভবিষ্যতে গবেষণা করতে চান, তো তাকে অবশ্যই প্রত্যেকটি অলঙ্কারই একটু ভালোভাবে দেখতে হবে। আপাতত নেটের গণ্ডি পেরোনো কোনো একটা কঠিন বিষয় নয়। এবার নেটের সিলেবাসে তোমরা দেখে নিবে অনেক অলঙ্কারই রয়েছে, যেমন বক্রোক্তি রয়েছে, অনুপ্রাস, যমক, উপমা, অনন্বয়, রূপক, অপুন্নতি, শ্লেষ, সমাসক্তি, নিদর্শন, এরকম 20টি অলঙ্কার রয়েছে মোটামুটি ভাবে, যে 20টি অলঙ্কার পড়লেই এনটিএ নেট সেটের গণ্ডি পেরোনো যাবে। কিন্তু একজন সংস্কৃত সাহিত্যের ছাত্রীর ভবিষ্যতে গবেষণা করতে গেলে অবশ্যই অলঙ্কার, প্রত্যেকটি অলঙ্কারই ভালো মতো দেখতে হবে, নাহলে কিন্তু হবে না বিষয়। নেক্সট, এবার আলংকারিক মতো অলঙ্কার সংখ্যা, কোন কোন আলংকারিক কতগুলি অলঙ্কার স্বীকার করেছেন। যেমন আলংকারিককে আচার্য ভরতমুনি রসপ্রস্থানের রসমার্গের প্রবক্তাকার আমরা জানি। তো তার মতে অলঙ্কার হচ্ছে 4টি, তোমরা উপমা, দীপক, রূপক এবং যমক, এই 4টি অলঙ্কারকে ভরতমুনি স্বীকার করেন। পরবর্তী আলংকারিককে আচার্য ভামহ, তিনি অলঙ্কার প্রস্থানের। তো ভামহের মতো অলঙ্কার কয়টি? অলঙ্কারের সংখ্যা হচ্ছে 38টি। পরবর্তী কি আলংকারিক? দণ্ডী। দণ্ডী রচিত গ্রন্থ হচ্ছে কাব্যাদর্শ, এবং দণ্ডী হচ্ছে গুণপ্রস্থানের, এবং গুণকে তিনি কাব্যের আত্মা বলে মনে করেন, এবং গুণ হচ্ছে কাব্যের নিত্য ধর্ম তার মতে। কাব্য শোভায় কর্তা আরো ধর্মা গুণা। তো দণ্ডী 39টি অলঙ্কার স্বীকার করেন। পরবর্তী আলংকারিকে উদ্ভট, ইনিও অলঙ্কার প্রস্থানের একজন আলংকারিক, ইনি অলঙ্কার প্রস্থানকে সমর্থন করেছেন, তিনি 41টি অলঙ্কার স্বীকার করেন। পরবর্তী আলংকারিক রুদ্রট একজন অলঙ্কার প্রস্থানের সমর্থনবাদী একজন আলংকারিক, তিনি 26টি অলঙ্কার স্বীকার করেন। পরবর্তী আলংকারিক আচার্য বামন, যাকে আমরা রীতি প্রস্থানের প্রবক্তাকার বা আচার্য বলে জানি। বামনের গ্রন্থ কাব্যালঙ্কার সূত্রবৃত্তি, তিনি রীতিকে বলেছেন, রীতিকে আমরা ইংরেজি ভাষায় আমরা স্টাইল, আমরা যেমন বলি স্টাইল, তো স্টাইলকে বলা হচ্ছে শৈলী বা রীতি। হ্যাঁ, ইংরেজিতে যেটা স্টাইল সেটাই হচ্ছে রীতি বা শৈলী।
হ্যাঁ, তিনি যেমন বলেছিলেন যে বিশিষ্টা পদ রচনা রীতি। রীতি কি? বিশিষ্টা পদ রচনা রীতি। এবং এই বিশেষ কি? বিশেষ হচ্ছে গুণাত্মা, বিশেষ ও গুণাত্মা। তো এরকম প্রশ্ন আসে। তো বামন কয়টি অলংকার স্বীকার করেন? 32টি অলংকার স্বীকার করেন। পরবর্তী আলংকারিককে মম্মট। মম্মট কয়টি অলংকার স্বীকার করেন? 67টি অলংকার স্বীকার করেন। তিনি 61টি অর্থালঙ্কার এবং 6টি শব্দালঙ্কার স্বীকার করেছেন। মম্মট মম্মট কোনো প্রস্থানীয় নন, কেননা মম্মট তার কাব্য প্রকাশ গ্রন্থে গুণ, অলঙ্কার, রস, ধ্বনি, রীতি, দোষ সবকিছু নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মম্মট হচ্ছে রসবাহী। কেননা মম্মটের কাব্য প্রকাশ যদি কোনো ছাত্রছাত্রী করে থাকে, কেননা মম্মটের কাব্য প্রকাশেই কাব্যের লক্ষণেই বলা রয়েছে যে তৎ অদোষৌ শব্দার্থৌ সগুণা অনলঙ্কৃতি পুনঃপ্রাপি। তো তিনি তার কাব্যের লক্ষণে কিন্তু বলে দিয়েছেন সবকিছু, দোষের কথা, গুণের কথা, অলঙ্কারের কথা, মানে তিনি এগুলো নিয়ে আলোচনা করেছেন। কিন্তু গুণের পরিপূরক, গুণের ইষ্ট বিষয় হচ্ছে রস। তার জন্য আমার দৃষ্টিকোণ থেকে মম্মট হচ্ছে রসবাহী। যদি এনটিএ নেটের প্রশ্ন আসে যে রসপ্রস্থানের প্রবক্তাকার কে, সেখানে যদি ভরত মম্মট থাকে অবশ্যই ভরত হবে। যদি সেখানে ভরত না থেকে অন্য কোনো আলংকারিক থাকে এবং সেখানে যে মম্মট থাকে, যে মম্মট কোন প্রস্থানে, রসপ্রস্থান, গুণপ্রস্থান, রীতিপ্রস্থান না অলঙ্কার প্রস্থান, তাহলে কিন্তু হবে রসপ্রস্থান। এই প্রশ্নটি অবশ্যই মাথায় রাখবে প্রত্যেক। নেক্সট, রুদ্রক। রুদ্রকের গ্রন্থের নাম হচ্ছে অলঙ্কার সর্বস্ব। আমরা প্রত্যেকেই জানি রুদ্রক একজন আলংকারিক। এবং বিশ্বনাথ দুইজনে 78টি অলঙ্কার স্বীকার করেন। এবং কুন্তক আমরা জানি বক্রোক্তি প্রস্থানের একজন প্রবক্তাকার, এবং বক্রোক্তিকেই তিনি অলঙ্কার বলে মনে করেছেন। এবং তিনি বক্রোক্তি কি? বৈদগ্ধ ভঙ্গি ভনীতি বক্রোক্তি উচ্চতে। বক্রোক্তি কি? বিদগ্ধের ভাব, তাকেই বলা হয় বক্রোক্তি। বক্র বাঁকা যে উক্তি তাকেই বলা হয় বক্রোক্তি শর্টকাটে। তো কুন্তক মোটামুটি 20টি অলঙ্কার স্বীকার করেন। এবং জয়দেব মোটামুটি সবশেষ আলংকারিক, তিনি 100টি অলঙ্কার স্বীকার করেছেন। একদম ঠিক আছে। এই আলংকারিক মতো অলঙ্কার সংখ্যা, এরকম প্রশ্ন এনটিএ নেটস এর সাধারণত আসে। নেক্সট, আজকে মোটামুটি আমি যে অলঙ্কার গুলো আলোচনা করব, মোটামুটি 10টি অলঙ্কার আমি আলোচনা করব খুব সহজ সরল ভাবে। যেমন বিভাবনা, বিশেষোক্তি, নিদর্শনা, ব্যতিরেক, কাব্যলিঙ্গ, যমক, শ্লেষ, উৎপ্রেক্ষা, উপমা, রূপক, এই 10টি অলঙ্কার আজকে আমার মূল আলোচ্য বিষয়। খুব সিম্পল ভাবে বোঝাবো আমি, কারণ আমি যদি একটা অলঙ্কারের ক্লাস নিই তাহলে 1.5 ঘন্টা লেগে যাবে। আমি যদি উপমা অলঙ্কারের ক্লাস নেই, কেন উপমা অলঙ্কারে যতগুলো ভেদ রয়েছে সেটা ক্লাস নিতেই 1.5 ঘন্টা লেগে যাবে। যদি ঠিকঠাক ভাবে পড়তে কেউ ইচ্ছা প্রকাশ করে ছাত্রছাত্রীরা, এবার একটা ক্লাসে তো এতগুলো অলঙ্কার কভার করা তো পসিবল না 1 ঘন্টার একটা ক্লাসে। তো বুঝতে হবে সবার আগে বিষয়টি। তো বিভাবনা অলঙ্কার, বিভাবনা খুব একটা ইম্পর্টেন্ট অলঙ্কার এনটিএ নেটের দৃষ্টিভঙ্গিতে। বিভাবনা কি? বিভাবনা অলঙ্কারের লক্ষণে বলা হচ্ছে যে বিভাবনা বিনা হেতুম কার্যোৎপত্তি যদুচ্যতে উক্তা অনুক্ত নিমিত্তত্বাৎ বিধাসা পরিকীর্তিতা। এই বিভাবনা অলঙ্কারে বলা হয়েছে যে কারণ নেই কিন্তু কার্য আছে। মানে এই বিভাবনা অলঙ্কারে যদি কারণের অভাবে, কারণ মানে হেতু, কারণের অভাবে কার্যের যদি উৎপত্তি হয় তাহলে বিভাবনা অলঙ্কার। এক কথায় সিম্পল, কারণ নেই কিন্তু কার্য আছে। কারণের অভাবে যদি কার্যের উৎপত্তি হয় তাহলে বিভাবনা অলঙ্কার হয়। বিভাবনা এবং বিশেষোক্তি দুটো উল্টো অলঙ্কার। বিভাবনা যেটা, তার উল্টোটা হচ্ছে বিশেষোক্তি। খুব ইম্পর্টেন্ট অলঙ্কার। তো বিভাবনা অলঙ্কার কারণ নেই, এবং কি থাকে? কার্য। এবং এর উদাহরণ কি বলা হচ্ছে দেখো, এবং এর দুটি ভেদ একটু আগে বলে দিলাম। বলা হচ্ছে যে অনায়াস কৃষং মধ্যম অসংক তরলে দৃশৌ অভূষণ মনোহারী বপুর বয়সী সুভ্রুব। এটা এক যুবতীর সৌন্দর্যের বর্ণনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে অনায়াস কৃষং মধ্যম অসংক তরলে, মানে যার শরীরের মধ্যম ভাগ, শরীরের মধ্যভাগ মানে কি? কোমর। কি হয়েছে? অনায়াস পাতলা হয়ে গিয়েছে। অসংক তরলে দৃশ্য, মানে যার শরীরের মধ্যম ভাগ কোনো কারণবশত, অনায়াস বশত তার শরীর মধ্যম ভাগ, কোমরটি পাতলা হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো কারণ নেই, কিন্তু তার কোমরটি কিন্তু পাতলা হয়ে গিয়েছে, কোনো কারণ নেই কিন্তু তার কোমর যে পাতলা যে হয়ে গেল, এবার কি বলা হচ্ছে দেখো, অসংকোচ তরলের দৃশ্য, মানে আর অসংকোচ তরলের দৃশ্য মানে কি? আর কোনো শঙ্কা নেই। শঙ্কা মানে আশঙ্কাও নেই, কি নেই, তবুও তার যে দৃষ্টি সেটি কি এদিক ওদিক যাচ্ছে, মানে সে এদিক ওদিকে দেখছে। তার কোমরটি পাতলা হয়ে গেছে, কোনো কারণ নেই কিন্তু তার ফলেও তার যে দৃষ্টি সে কিন্তু এদিক ওদিক কিন্তু দেখছে। অভূষণ মনোহারী বপু, অভূষণ মনোহারী বপু মানে কি? সে আভূষণ,
ধারণ করেনি, মানে সে কোনো গহনা জাতীয় কোনো জিনিসই তিনি কিন্তু পরিধান করেননি, সে কোনো আভূষণই ধারণ করেননি, কিন্তু তার যে শরীর খুব মনোহরা লাগছে, মনোহারী বপুর বয়সী শুভ্রব, মানে দেখতে আরো অনেক সুন্দর লাগছে। এইভাবে এখানে কি হলো, কারণ না হওয়ার ফলেও কার্য কিন্তু ওখানে বলা হচ্ছে। হ্যাঁ, যার মধ্যম ভাগ মানে তার শরীরের কোমরটি অনায়াস বশত পাতলা হয়ে গিয়েছে, কোনো কারণ নেই, কিন্তু তার কোমর কিন্তু পাতলা হয়েছে, অসংকট তরলের দিশেও কোনো আশঙ্কাও নেই, সে এদিক ওদিকে দেখছে, অভূষণ মনোহারী বপুর বয়সী শুভ্রব, মানে আভূষণও সে ধারণ করেনি, তার ফলেও তাকে দেখতে সুন্দর লাগছে। মানে এইভাবে কারণ না হওয়ার ফলেও কিন্তু এখানে কিন্তু কার্যটা কিন্তু বলা হচ্ছে। তাই এখানে হয়ে যাবে বিভাবনা অলঙ্কার। ঠিক আছে, নেক্সট বিশেষোক্তি অলঙ্কার। বিভাবনার উল্টো হচ্ছে বিশেষোক্তি। বিশেষোক্তি অলঙ্কার লক্ষণ কি বলা হচ্ছে, সতী হেতৌ ফলাভাব বিশেষোক্তি তথা বিধা। এবার এখানটাতে কি কারণ আছে কিন্তু কার্য নেই, আর বিভাবনা অলঙ্কারে কি হলো দেখো, কারণ নেই কিন্তু কার্য আছে। এখানটাতে কারণ আছে, এবার এখানে কার্য নেই, মানে হেতু হেতু আছে কিন্তু এখানটাতে। কারণ মানে কি হেতু, আমরা যে এই যেরকম বলি কাব্য হেতু মানে কাব্য কারণ, হ্যাঁ কাব্য হেতু কি, কাব্য কারণ কি, তো সেটাই কারণ আছে মানে হেতু আছে। হেতু হওয়ার ফলেও যেখানে ফলের অভাব, মানে ফলের অভাব মানে কার্য নেই, তাকে আমি বলবো বিশেষোক্তি অলঙ্কার। ওকে, এই বিশেষোক্তি অলঙ্কার দুই প্রকার, উক্তা এবং অনুক্তা ভেদে। উদাহরণ কি বলা হলো দেখো, বলা হচ্ছে যে ধনিনোপি নিরুন্মাদা যুবানোপি ন চঞ্চলা প্রভব অপ্রমোত্তাস্তে মহামহিম শালীন। বলা হচ্ছে যে যে ধনী হওয়ার ফলেও নিরুন্মাদ, নিরুন্মাদা মানে অর্থাৎ ধনী হওয়ার ফলেও যার মধ্যে উন্মাদ নেই। হ্যাঁ, কেউ ধনী কিন্তু তার মধ্যে, ধনী হওয়ার ফলে তার মধ্যে কিন্তু উন্মাদনার ব্যাপারটা কিন্তু যার মধ্যে নেই, এমন মহামহিমশালী পুরুষ হয়ে থাকে। মানে এখানে কারণ আছে কিন্তু তবুও উন্মাদ রূপী কার্য কিন্তু এখানে নেই, উৎপন্ন কিন্তু হয় না। কার মধ্যে হয় না, মহামহিমশালী যারা ব্যক্তি, যারা পুরুষ, তাদের মধ্যে কিন্তু হয় না। তাই এখানে কি হবে বিশেষোক্তি অলঙ্কার, মানে তার মধ্যে যৌবন আছে, যৌবন আছে মানে কি কারণ আছে, কিন্তু যৌবন রূপী যে কার্য চঞ্চলতা সেটা কিন্তু নেই। তার প্রভাব আছে, হ্যাঁ, আর আবার প্রভাব থেকে সামান্য রূপে যে প্রমাদ উৎপন্ন হয়, কিন্তু অপ্রমত্ত হয় কারা, মহামহিমশালী পুরুষ। মানে এখানে কার্য নেই কিন্তু কারণ আছে, তাই এটি কি বিশেষোক্তি অলঙ্কার, ঠিক বিভাবনার উল্টো। ঠিক আছে, নেক্সট নিদর্শন অলঙ্কার। নিদর্শন অলঙ্কারের লক্ষণে কি বলা হচ্ছে, সম্ভবন বস্তু সম্বন্ধ অসম্ভবন বাপি কুত্রচিত যত্র বিম্বানু বিম্বত্তম বোধ হয়েত সা নিদর্শন। আচ্ছা, এখানে বলা হচ্ছে নিদর্শন অলঙ্কারের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে বিম্ব প্রতিবিম্ব ভাব। বিম্ব কি, বিম্ব মানে হচ্ছে রিফ্লেকশন, মানে আমি বিম্ব, প্রতিবিম্ব কি আমার রিফ্লেকশন, যখন আমি আয়নায় দাঁড়িয়ে দেখছি তাকেই বলা হয় প্রতিবিম্ব। ওকে, তো নিদর্শন অলঙ্কারের অর্থই কি, বিম্ব প্রতিবিম্ব ভাব, অর্থাৎ উপমান এবং উপমেয় ভাব। ওকে, উপমান এবং উপমেয় ভাব মানে যেখানে বস্তুর অসম্ভব সম্বন্ধ উপমা পরিকল্পিত হয় সেখানে নিদর্শন অলঙ্কার হয়। প্রত্যেকে নোট ডাউন করে রেখো। যেখানে কোনো একটি বস্তুর অসম্ভব সম্বন্ধ উপমা পরিকল্পক হবে সেখানে কিন্তু নিদর্শন অলঙ্কার হবে। এবং এই নিদর্শন অলঙ্কারের অর্থই হচ্ছে বিম্ব প্রতিবিম্ব ভাব, মানে অর্থাৎ যেখানে কোনো শ্লোকে বা কোনো পদ্যে, হ্যাঁ, যদি তোমরা দেখো যে অসম্ভবের মধ্যে সম্বন্ধ পাওয়া যাচ্ছে কোথাও এবং তাদের মধ্যে সাদৃশ্য দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে উপমান এবং উপমেয়ের মধ্যে বাস্তবিক সম্বন্ধ যদি নাও থাকে কিন্তু পরিশেষে তাদের মধ্যে কি লক্ষ্য করা যাবে, সমানতা লক্ষ্য করা যাবে, সেখানেই কিন্তু এই নিদর্শন অলঙ্কার হবে। হ্যাঁ, যেখানে বস্তুর অসম্ভব একটা সম্বন্ধ উপমা পরিকল্পিত হবে সেখানে কিন্তু নিদর্শন অলঙ্কার হয়। পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় যে বস্তুর অসম্ভব সম্বন্ধ যদি উপমা পরিকল্পিত হয় তাহলে কোন অলঙ্কার হয়, নিদর্শন অলঙ্কার। তো লক্ষণগুলো অবশ্যই পড়তে হবে। এই লাইনটা তুলে দিতে হবে, সম্ভবন বস্তু সম্ভব অস্তম্ভন বাপি কুত্র যে অত্র অলঙ্কার, চারটে অপশন ধরো নিদর্শন। এবার এই নিদর্শন অলঙ্কার উদাহরণের পরিষ্কার বুঝে যাবে। দেখো প্রথম উদাহরণটি প্রত্যেকেরই জানা আশা করি,
ক সূর্য প বংশ ক চল্প বিষয় মতি তিতির সুদুস্তরং মহাত উডুপে নাস্মি সাগর। এখানে বলা হচ্ছে যে ক সূর্য, ক হচ্ছে একটা অব্যয় পদ, হ্যাঁ, ক হচ্ছে অব্যয় পদ। ক সূর্য বংশ, কোথায় সে সূর্য বংশ? ক চল্প বিষয়, আর কোথায় আমার অল্প মতি, আমার অল্প বুদ্ধি। কে বলছেন? কালিদাস। তিতির সুদুস্তরং মহাত উডুপে নাস্মি সাগর, মানে আমি মোহবশত ভেলায় চড়ে সাগর পারের মতো মানে বিষয়টি আমার চলছে। তো কোথায় সূর্য বংশের বংশ আর কোথায় আমার অল্প বুদ্ধি? এটি রঘুবংশের দ্বিতীয় শ্লোক, মঙ্গলাচরণের পরের শ্লোক। হ্যাঁ, ক সূর্য বংশ, কোথায় সে সূর্য বংশ, মানে একটি কিন্তু অসম্ভব একটা বিষয় কিন্তু সম্বন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু এখানটাতে। হ্যাঁ, আর একটু আগে বললাম যেখানে বস্তুর মধ্যে অসম্ভব সম্বন্ধ উপমার পরিকল্পক হবে, সেখানে কিন্তু নিদর্শন অলঙ্কার হবে। যে কোনো শ্লোকে যে লক্ষ্য করা যায় যে একটা অসম্ভবের মধ্যে একটা ভাব সম্বন্ধ পাওয়া যাচ্ছে, এবং পরিশেষে অন্তে তাদের দুইয়ের মধ্যে সাদৃশ্যতা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ক সূর্য বংশ ক চল্প বিষয়মতি তিতির সুদুস্তরং মহাদুরূপে নাস্মি সাগর, যে কোথায় সূর্য বংশের প্রভাব আর কোথায় আমার অল্পমতি। কালিদাস বলছেন আমি উডুপের দ্বারা, উডুপ মানে হচ্ছে সেই ওই ভেলায় চড়ে নৌকা, ছোট নৌকার মতো উডুপ বলা হয়, যে আমি উডুপের দ্বারা অর্থাৎ ছোট নৌকার দ্বারা সাগরকে পার করার জন্য প্রচেষ্টা করছি। তবু আমি প্রচেষ্টা করছি, কোথায় আমার অল্প বুদ্ধি আর কোথায় সেই সূর্য বংশ যার নৌকায় সাগর পারের সমান। মানে এখানে কবি কিন্তু বলছেন যে তার অল্প বিষয়মতি, তার অল্প বুদ্ধি, মানে এখানে অল্প বুদ্ধিতে সূর্য বংশের বর্ণনা করা, এত বড় একটা সূর্য বংশের বর্ণনা করা নৌকা নিয়ে সাগর পারের সমান। আর এখানে অসম্ভব কার্য কি? এখানে অসম্ভব কার্য হচ্ছে তা হলো ছোট নৌকা নিয়ে বা ভেলা নিয়ে সাগর পার কখনো সম্ভব নয়, এটি হচ্ছে অসম্ভব কার্য। আমি একটু আগে বলেছিলাম যেখানে কোনো বস্তুর অসম্ভব সম্বন্ধ উপমার পরিকল্পিত যদি হয়, উপমা পরিকল্পক যদি হয়, তাহলেই কিন্তু নিদর্শন অলঙ্কার হবে। তো এখানে অসম্ভব কার্য হচ্ছে এটাই, যে ছোট নৌকা নিয়ে সাগর পার করা কোনোদিনও পসিবল নয়। আর অল্প বুদ্ধির দ্বারা বিশাল, মানে অল্প মতির দ্বারা বিশাল সূর্য বংশের বর্ণনা করাও অসম্ভব কার্য। কারো মাথায় বুদ্ধি নেই, কারো অল্প মতি, তো তারপর পক্ষে কি সূর্য বংশের বর্ণনা করা সম্ভব? অসম্ভব কার্য এটা একটা। অর্থাৎ যে কোনো পদ্যে, যে কোনো শ্লোকে যদি অসম্ভব কার্যের ভাব লক্ষ্য করা যায়, সেখানেই কিন্তু নিদর্শন অলঙ্কার। ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরকম কাব্য থেকে লাইন তুলে কিন্তু এনটিএ নেট এর প্রশ্ন হয়, যেখানে ছন্দ কি, অলঙ্কার কি, তো এই বিষয়গুলোকে অবশ্যই দেখতে হবে। নেক্সট খ নাম্বার আরেকটি শ্লোক রয়েছে অভিজ্ঞান শাকুন্তল থেকে, অভিজ্ঞান শকুন্তলা থেকে। বলা হচ্ছে যে শুশ্রূষস্য গুরুং কুরু প্রিয় সখী বৃত্তিং স্বপত্নী জনে। মানে এখানে বলা হচ্ছে যে যখন শকুন্তলা পতি গিয়ে যাচ্ছে, তখন মহর্ষি কর্ণ তাকে উপদেশ দিচ্ছে যে গুরুজনদের সেবা করবে, পতি গিয়ে শ্বশুরের যত্ন নেবে, হ্যাঁ, স্বপত্নীদের সাথে স্বপত্নী যারা তাদের প্রিয় সখীর মতো আচরণ করবে। হ্যাঁ, এবার স্বপত্নীর সাথে প্রিয় সখীর মতো আচরণ করা তো এটা অসম্ভব কার্য। নিজের সতীনের সাথে কোন স্ত্রী আছে যে প্রিয় সখীর মতো আচরণ করতে পারে? কেননা স্বপত্নীর সাথে তো ঈর্ষা, দেশ ইত্যাদির আচরণ করাই তো স্বাভাবিক। প্রিয় সখীর মতো আচরণ করা তো সম্ভবই নয়। সতীনের সাথে কেউ কি প্রিয় সখীর মতো আচরণ করতে পারে? পসিবলই নয় এটা, কারণ এটা তো অস্বাভাবিক বিষয়। এবং স্বপত্নীর সাথে তো রাগ, দেশ, ঈর্ষা এই বিষয়গুলো তো স্বাভাবিক। তাই এখানে অসম্ভব কার্যের বর্ণনা যে রয়েছে, এই কারণে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে নিদর্শন অলঙ্কার। ক্লিয়ার? এবং এই নিদর্শন অলঙ্কার আবার চারটে ভেদ রয়েছে। কি কি? একটা হচ্ছে বাক্যার্থ নিদর্শনা, বাক্যের অর্থকে পেয়ে যে অলঙ্কারটা পাচ্ছি সেটাই বাক্যার্থ নিদর্শনা। পদার্থ, আর দ্বিতীয় কি পদার্থ নিদর্শনা, তৃতীয় কি মালা নিদর্শনা, চতুর্থত কি ক্রিয়া নিদর্শন। ঠিক আছে, নেক্সট উৎপ্রেক্ষা অলঙ্কার। হ্যাঁ, এটি একটি খুব ইম্পর্টেন্ট একটি অলঙ্কার, উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা অলঙ্কারে কি লক্ষণে কে বলা হচ্ছে যে ভবেত সম্ভাবনোৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মা, বা সম্ভাবন মতোৎপ্রেক্ষা প্রকৃতস্য সমেন ইয়াত। মানে যেখানে সম্ভাবনা থাকবে সেখানেই উৎপ্রেক্ষা অলঙ্কার, এক কথায় একদম পরিষ্কার। এই অলঙ্কারে কি বলা হচ্ছে? এই অলঙ্কারে বলা হচ্ছে যে যেখানে উপমেয়, উপমেয়কে বলা হয় প্রকৃত, এটা মাথায় রাখবে, উপমেয়কে বলা হয় প্রকৃত। যেখানে উপমেয়ের মানে প্রকৃতের, উপমানকে বলা হয় অপ্রকৃত।
যেখানে উপমেয়ের মানে প্রকৃতের সাথে উপমানের অর্থাৎ অপ্রকৃতের একটা সম্ভাবনা দেখা যাবে, সেখানে কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার। তাহলে একটি কি উপমেয় আর একটি কি উপমান, হ্যাঁ, অর্থাৎ যেখানে উপমেয় এবং উপমানের সাথে সম্ভাবনা দেখানো হচ্ছে সেটিই কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার। মানে ধরো কোনো একটি বিষয় হয়ে গিয়েছে, অর্থাৎ মানে কোনো একটি বিষয় কোনো একটি কার্য ধরো হয়ে গিয়েছে, মানে ওই জায়গাতে সম্ভাবনাটা থাকবে ব্যাপারটা, সেখানে কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার। এবং এই উৎপ্রেক্ষা অলঙ্কারে কিছু বাচক শব্দ থাকবে। কি কি বাচক শব্দ? যেমন ইবো, মন্যে, এবো, শঙ্কে, ধ্রুবম, প্রায়, উহে, নুনম ইত্যাদি শব্দ, ইত্যাদি এই শব্দগুলো প্রযুক্ত হয় এই অলঙ্কারে। তার ফলে আমরা দেখে অনুমান করতে পারি যে এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। হ্যাঁ, এবং কোন কোন শব্দ থাকবে এই যে একটু আগে বললাম, ইবো, মন্যে, এবো, শঙ্কে, ধ্রুবম, প্রায়, উহে, নুনম ইত্যাদি বাচক শব্দ থাকবে। ওকে, এবার এই উদাহরণ কি? উদাহরণে বলা হচ্ছে দেখো, লিম্পতিব তম অঙ্গানি বর্ষতি বাঞ্জনং নভ অসৎ পুরুষ সেবেব দৃষ্টি বিফলতাঙ্গতা। হ্যাঁ, এটি মৃচ্ছকটিক থেকে নেওয়া হয়েছে। লিম্পতিব তম অঙ্গানি বর্ষতি বাঞ্জনং নভ অসৎ পুরুষ সেবেব দৃষ্টি বিফলতাঙ্গতা। বলা হচ্ছে যে মানে এখানে বলা হচ্ছে যে অন্ধকার, লিম্পতিব তম অঙ্গানি মানে অন্ধকার তা অঙ্গকে এমন ভাবে লেপন করছে মনে হচ্ছে যে বর্ষতি বাঞ্জনং নভ মানে আকাশ থেকে কাজলের বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানে অন্ধকারটা অঙ্গকে আমাদের অঙ্গকে এমন ভাবে অন্ধকারটা ছেয়ে রয়েছে যে মনে হচ্ছে আকাশ থেকে কাজলের বৃষ্টি হচ্ছে। আর যে দৃষ্টি, সেই দৃষ্টি কি করছে? দৃষ্টি বিফলতাঙ্গতা, আর সেই দৃষ্টি কি করছে? বিফলতাকে প্রাপ্ত করছে। কি রকম? যেমন অসৎ পুরুষ সেবা, দৃষ্টি বিফলতা প্রাপ্ত করছে মানে কি? যেমন কি অসৎ পুরুষ সেবা, অসৎ পুরুষের সেবা, হ্যাঁ, অসৎ পুরুষের সেবার সমান। হ্যাঁ, তার কেননা অসৎ যে পুরুষ তার সেবা করা যেমন বিফলতা প্রাপ্ত হয়, তেমনই দৃষ্টি কি করছে? দৃষ্টি হচ্ছে বিফলতাকে প্রাপ্ত করছে। মানে এখানে অঙ্গে আমার মানে শরীরে অন্ধকারের লেপনে মনে হচ্ছে মানে এখানে সম্ভাবনা ব্যক্ত হচ্ছে, মানে যে অন্ধকার তা যেন অঙ্গে আঁকড়ে ধরে রয়েছে। হ্যাঁ, এই যে আঁকড়ে ধরে রয়েছে মানে একটা সম্ভাবনাটা সূচিত হয়েছে। আর আকাশ থেকে কি কাজলের বৃষ্টি হচ্ছে, এমন অন্ধকার। তাই এখানে সম্ভাবনা যে সূচিত হয়েছে, তাই এখানে হয়ে যাবে উৎপ্রেক্ষা অলঙ্কার। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় উদাহরণ কি? অর্থহি কন্যা পরকীয় এব কামদ্য সংপ্রেষ্য পরিগ্রহিতু জাত মমায়ং বিষদঃ প্রকামং প্রত্যর্পিত ন্যাস ইব অন্তরাত্মা। এটি প্রত্যেকেই জানে, অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া। হ্যাঁ, অর্থই কন্যা পরকীয়, এখানে শকুন্তলার এই যে কন্যের যে বিষয়টি, আজ আমার কন্যা অপরের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্যা তো প্রকৃতপক্ষে পরেরই জিনিস। হ্যাঁ, এই যে ন্যাস, এই ন্যাস যে কথাটাই রয়েছে, হ্যাঁ, ন্যাস মানে কি? ন্যাস মানে হচ্ছে গচ্ছিত বস্তু। তো এখানে শকুন্তলার ন্যাস রূপ বস্তুর সম্ভাবনা তার সাথেই দেখানো হয়েছে, মানে যে শকুন্তলা হচ্ছে ন্যাস রূপী একটি বস্তুর মতো। হ্যাঁ, যে অপরের ধরোহর, ধরোহর মানে কি? যে অন্যের জিনিস বা বস্তু বা পদার্থ যে কারো কাছে যখন রাখা হচ্ছে তখনই তাকে বলা হয় ধরোহর। যে অপরের ধরোহর হয় তার সমান হচ্ছে শকুন্তলা। মানে শকুন্তলার সঙ্গে এখানে ধরোহরের একটা সম্ভাবনা দেখানো হয়েছে। এবং এখানে যে এব পদ প্রযুক্ত হয়েছে তা হচ্ছে বাচক শব্দ। হ্যাঁ, এব যে পদ রয়েছে তাকেও বাচক শব্দ। উৎপ্রেক্ষা অলঙ্কারে প্রযুক্ত শব্দ ইব, মান্যে, এব, শঙ্কে, তার মধ্যে দেখো এব রয়েছে। এবং এখানে যে এব পদ প্রযুক্ত হয়েছে তা বাচক শব্দ। এর থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হবে, মানে যেখানে সম্ভাবনা ব্যক্ত হবে, ধরো এমন হচ্ছে আবার এমনও হচ্ছে, তো সেখানে এই উৎপ্রেক্ষা অলঙ্কারই হবে, মানে সম্ভাবনাটা সূচিত থাকবে। হ্যাঁ, এই সম্ভাবনা সূচিত হলেই উৎপ্রেক্ষা অলঙ্কার হবে, নিঃসন্দেহে, নির্দ্বিধায়। আচ্ছা, নেক্সট ব্যতিরে, খুব সুন্দর একটি অলঙ্কার ব্যতিরে। ব্যতিরেক অলঙ্কারের লক্ষণে কি বলা হচ্ছে? উপমানাথ যদ অন্যস্য ব্যতিরেক স এব, ওটা অব না, ওটা এব হবে, ওটা স্পেলিং মিস্টেক হয়েছে। উপমানাথ যদ অন্যস্য ব্যতিরেক স এব স। ওকে, উপমানাথ যদ অন্যস্য মানে উপমান থেকে যদ অন্যস্য, যদ অন্যস্য মানে কার? উপমেয়স্য। যদ অন্যস্য ইত্যুক্তে উপমেয়স্য
মানে উপমান থেকে যদি উপমেয়ের ব্যতিরেক সূচিত হয় তাহলেই তাকে ব্যতিরেক অলংকার বলে। মানে উপমানের যে উপমেয়ের ব্যতিরেককেই ব্যতিরেক অলংকার বলে। এবার এই উপমানার যদন্যস্য ব্যতিরেক, ব্যতিরেক শব্দের অর্থ কি? ব্যতিরেক শব্দের অর্থ হচ্ছে আধিক্য, উৎকর্ষতা, অধিকতা দেখানো। উপমানের থেকে যদি উপমেয়ের আধিক্য সূচিত হয় তাহলে ব্যতিরেক অলংকার হবে। এটি খুব সুন্দর একটি কারিকা আমি তুলেছি এখানটাতে, কাব্য প্রকাশের প্রথম মঙ্গলাচরণ শ্লোক। কাব্য প্রকাশ যদি কোনো ছাত্রছাত্রী পড়ে থাকো তো আশা করি কারিকাটা থেকেই জানো। কি বলা হচ্ছে কারিকাতে? যে নিয়তিকৃত নিয়ম রহিতাং লাদৈকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাং নির্মিতিম আদাধাতি ভারতী কবের। তো এখানটাতে এই কারিকাতে কি বলা হচ্ছে? এই কারিকা আচার্য মোহাম্মদ ব্রহ্ম সৃষ্টির থেকে কবি সৃষ্টির যে আধিক্য সেটাই দেখিয়েছেন, অধিকতা, উৎকর্ষতা দেখিয়েছেন। যে ব্রহ্মের সৃষ্টি কি নিয়তি নিয়ম সহিতা ভবতি, সকাল হবে আবার সেই অন্ধকার আসবে, সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, বৃষ্টি হবে, বর্ষা আসবে, চক্রাকারে ঋতু আবর্তিত হবে। তো ব্রহ্মার সৃষ্টি কি নিয়তি নিয়ম সহিতা ভবতি। আর কবির সৃষ্টি হচ্ছে নিয়তিকৃত নিয়ম রহিতাং, মানে কবির সৃষ্টি হচ্ছে নিয়তিকৃত নিয়ম রহিতাং, বিধাতার সৃষ্টি থেকে আলাদা কবির সৃষ্টি। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে? লাদৈকময়। ব্রহ্মার সৃষ্টিতে কি রয়েছে? সুখ দুঃখ মোহ রয়েছে। আমরা তো এই জগতে রয়েছি, তো আমাদের এই জগতে কি আছে? সুখ আছে, দুঃখ আছে, মোহ আছে। কিন্তু কবির কি সুখ দুঃখ মোহ বিষয়গুলো রয়েছে? কবির সৃষ্টিতে এগুলো নেই। কবির সৃষ্টিতে কি রয়েছে? সর্বোৎকৃষ্টত্ব, সর্বোৎকৃষ্টতা, লাদৈকত্য, আনন্দতা কবির সৃষ্টিতে রয়েছে। কবি যখন কাব্য লেখেন তো আনন্দ অনুভব করা যায়, চমৎকারত্ব যেটা, আহ্লাদকত্য যাকে বলা হয়। হ্যাঁ, যেমন রসগঙ্গাধরে বলা রয়েছে ওই রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্য। রমণীয় প্রতিপাদক যে শব্দ তাকে এই কাব্য বলে। তো রমণীয় কি? ইষ্ট, যেটা সুন্দর। রমণীয়তা কি? লোকোত্তর আহ্লাদজনক জ্ঞান গোচরতা। লোকোত্তরত্ব কি? আহ্লাদগত, আনন্দ। কবির সৃষ্টিতে রয়েছে আনন্দ, ব্রহ্মার সৃষ্টিতে রয়েছে সুখ দুঃখ মোহ স্বভাব। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে ব্রহ্মার সৃষ্টি থেকে কবির সৃষ্টি কতটা উৎকৃষ্ট, কতটা অধিক দেখানো হয়েছে কারিকায়। তারপরে কি? অনন্য পরতন্ত্রাম। তো ব্রহ্মার সৃষ্টি কি সমবায় অসমবায় নিমিত্তের কারণের অধীন, কিন্তু কবির সৃষ্টি তো এই সমস্ত কিছুর বাইরে। কবির কবির যে সৃষ্টি সেটা তো প্রতিভা জন্য ভাবতি, প্রতিভা জন্য। প্রতিভা না থাকলে কি কবি হতে পারে? তো কবি বাং নির্মিতি প্রতিভা জন্য ভাবতি। তো কবির সৃষ্টি তো অবশ্যই প্রতিভার থেকেই তো হয়। তো অনন্য পরতন্ত্র না, কারোর উপর নির্ভরশীল না। কবি কারোর উপর নির্ভর করে কোন কাব্য লেখে, হ্যাঁ, তাহলে সে সুকবি না। আচ্ছা, তারপরে কি বলো? নবরস রুচিরাং। ব্রহ্মার সৃষ্টিতে রয়েছে 6টা রস, মধুর, অম্ল, লবণ, কটু, কষায়, তিক্ত। আমরা সকাল থেকে রাত অব্দি কোনো না কোনো স্বাদ অবশ্যই পাই খেতে গেলে। কিন্তু কবির সৃষ্টিতে রয়েছে কি? 9টি রস, নবরসা। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, বিভৎস, অদ্ভুত, ভয়ানক, শান্ত, নবরসা রয়েছে, তাই তো? তো ব্রহ্মার সৃষ্টি থেকে কবির সৃষ্টি যে কতটা উৎকৃষ্ট, তো অধিক যে দেখানো হলো, তো সেই তার জন্য এখানে ব্যতিরেক অলংকার হয়ে যাবে। যে উপমানের থেকে, উপমান কি এখানে? ব্রহ্মার নির্মিতি। আর উপমেয় কি? কবের সৃষ্টি। তো উপমান থেকে উপমেয়ের এখানে অধিকতা দেখানো হয়েছে, এই কারণেই এখানটাতে হয়ে যায় ব্যতিরেক অলংকার। বোঝা গেল? নেক্সট, কাব্যলিঙ্গ অলংকার। খুব সুন্দর একটি অলংকার, কাব্যলিঙ্গ। বলা হচ্ছে হেতর বাক্য পদার্থত্বে কাব্যলিঙ্গং নিগদ্যাৎ। কাব্যলিঙ্গ অলংকার কি? বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে কোনো বাক্যার্থ, কোনো বাক্যের অর্থ কিংবা কোনো পদার্থ যদি ব্যঞ্জনাবশত কোনো বিষয়ের হেতুরূপে প্রতীয়মান হয় তাকে কাব্যলিঙ্গ অলংকার বলবো। কোনো বাক্যার্থ কিংবা কোনো পদার্থ যদি ব্যঞ্জনাবশত কোনো বিষয়ের হেতুরূপে প্রতীয়মান হয় তাহলে তাকে আমি বলবো কাব্যলিঙ্গ অলংকার। ওকে, এবার সুন্দর আমি একটি উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে মেঘদূতের প্রথম মঙ্গলাচরণ শ্লোক, মেঘদূত খণ্ডকাব্যে। প্রত্যেকেই শ্লোকটি সম্পর্কে জ্ঞাত, আমি আশাবাদী। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেন অস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তু যক্ষশ্চক্রে জনকতনয়া স্থান পুণ্যদাকেষু স্নিগ্ধ ছায়া তরুষু বসতিং রাম গির্জাসমেষু।
তো এখানে কাব্যলিঙ্গ অলঙ্কার হয়েছে, পরিষ্কার। কোথায় হলো? তো এই এখানে কি বলা হচ্ছে যে নিজ কর্তব্যে ভ্রষ্ট কোনো এক যক্ষকে তার প্রভু, মানে প্রভুকে ভর্তুকি এখানে কুবের 1 বছরের জন্য প্রিয়া প্রিয়া বিরহের পত্নীর থেকে বিচ্ছেদের অভিশাপ দিলেন, এবং অভিশাপের ফলে তার কি হলো? সমস্ত মহিমা নষ্ট হয়ে গেল। এবং সেই যক্ষ জনক তনয়া সীতার স্নানে পবিত্র জলাশয় এবং ছায়া তরুতে ভরা যে রামগিরি পর্বতের যে আশ্রমগুলি ছিল, সেই আশ্রমগুলিতে যক্ষ বসবাস করেছিল। এই জন্য রাম গীতাশ্রম বহু বচনে হলো। যক্ষ ন কেবলম একস্মিন আশ্রমে স্থিতবান অপিচ বহব আশ্রমে স্থিতবান ইত্যস্মাৎ কারণাৎ অত্র বহু বচনের প্রয়োগ দৃশ্যতে রাম গীতাশ্রমে অর্থ। তো এখানে এই যে অভিশাপের যে বর্ণনাটা এখানে রয়েছে, তো অভিশাপের আমি একটু কি বললাম, কাব্যলিঙ্গ অলঙ্কার কোথায় হবে? যে কোনো বাক্যার্থ কিংবা কোনো পদার্থ যদি ব্যঞ্জনাবশত কোনো বিষয়ের হেতুরূপে প্রতীয়মান হয়, তো এখানটাতে অভিশাপের যে বৃত্তান্ত সেটা হেতুরূপে রয়েছে কোন পদে? স্বাধিকারাৎ প্রমত্ত পদে। নিজের অধিকার ভুলে গিয়ে, হ্যাঁ, নিজের কর্তব্য ভ্রষ্ট হয়ে গিয়ে, হ্যাঁ, স্বকর্মণি নিজের কর্মকে ভুলে গিয়ে, হ্যাঁ, শস্য অধিকার, নিজের অধিকার ভুলে গিয়ে, শস্য অধিকার স্বাধিকার, ষষ্ঠী তৎপুরুষ সমাস, তস্মাৎ প্রমত্ত পঞ্চমী তৎপুরুষ সমাস। হ্যাঁ, তো স্বাধিকারাৎ প্রমত্ত বলে কি কি রয়েছে এখানে? অভিশাপের যে হেতুটি, এই কারিকায় এই শ্লোকে অভিশাপের হেতু কোথায় রয়েছে? স্বাধিকারাৎ প্রমত্ত বলে, যে নিজের কর্তব্য কর্মে ভ্রষ্ট, নিজের অধিকার ভুলে গিয়েছিল, তাই তো সে অভিশাপগ্রস্ত হয়েছিল। তাহলে অভিশাপের হেতু কি? স্বাধিকারাৎ প্রমত্ত। তাই এখানে কাব্যলিঙ্গ অলঙ্কার হলো। আর একটু আগে বলে দিলাম যে কোনো বাক্যার্থ কিংবা কোনো পদার্থ যদি হেতু রূপে প্রতীয়মান হয়, যে এই এই জায়গায় এই হচ্ছে, এই কারণে অভিশাপটা যে হলো তার হেতু হচ্ছে এই স্বাধিকারাৎ প্রমত্ত, নিজের কর্তব্য কর্মকে ভুলেই যাওয়া। তো তাই তো এখানটাতে তোমার কাব্যলিঙ্গ অলঙ্কার হলো। বুঝতে পারলে তো? আচ্ছা, নেক্সট যমক অলঙ্কার। যমক অলঙ্কার কি? যমক অলঙ্কার হচ্ছে, বলা হচ্ছে যে স্বর্থে পৃথগার্থায়া স্বর ব্যঞ্জন সংঘাতে ক্রমেণ তেনৈব আবৃত্তি যমকং বিনিগাত্যতে। বলা হচ্ছে যে অর্থ থাকলে ভিন্ন অর্থে এবং অর্থ না থাকলে নিরর্থক ভাবে, সত্যার্থে পৃথগার্থায়া স্বর ব্যঞ্জন সংঘাতে, স্বর এবং ব্যঞ্জনের একবার উচ্চারণের পর পুনরায় যদি উচ্চারণ হয় তাহলে তাকে যমক অলঙ্কার বলবে। মানে স্বর আর ব্যঞ্জন যদি একত্রিত ভাবে, অর্থাৎ সমুদায় রূপে মানে একত্রিত ভাবে, যদি স্বর আর ব্যঞ্জন যদি একত্রিত ভাবে সমুদায় রূপে থাকে তাহলে তাকে আমি বলবো শব্দ। এবং এই স্বর এবং ব্যঞ্জনের সমুদায় রূপে আবৃত্তিকে আমি বলবো যমক অলঙ্কার। মানে যমক অলঙ্কারে দুটি শব্দ কন্টিনিউয়াসলি রিপিট হবে, মাঝে কোনো ব্যবধান ছাড়া। যেমন উদাহরণ রয়েছে কি, নব পলাশ পলাশ বনং, পুরো স্ফুট পরাগ পরাগ পঙ্কজম। তো দেখো এখানটাতে দুটি শব্দ, এখানটাতে পলাশ পলাশ, পরাগ পরাগ, কন্টিনিউয়াসলি রিপিট হচ্ছে, মাঝে কিন্তু কোনো ব্যবধান নেই যে পলাশ পলাশের মাঝে অন্য শব্দ ঢুকে গেছে, নব পলাশ পুরো পলাশ, স্ফুট পঙ্কজম পরাগ পরাগ, মানে এই বিষয়টা নেই। যে স্বর এবং ব্যঞ্জন যদি সমুদায় রূপে আবৃত্তি হয় তাহলে তাকে আমি যমক অলঙ্কার বলবো। এবং স্বর এবং ব্যঞ্জন যদি একত্রিত হবে অর্থাৎ সমুদায় রূপে যদি থাকে তাহলে তাকে আমি শব্দ বলবো। ক্লিয়ার? নেক্সট শ্লেষ অলঙ্কার। শ্লেষ অলঙ্কারের লক্ষণে কি বলা হচ্ছে? শ্লিষ্টই পদই অনেকার্থ বিধানে শ্লেষ ইষ্যতে। শ্লিষ্ট পদের দ্বারা অনেক অর্থের কথনই হচ্ছে শ্লেষ অলঙ্কার। মানে যখন একটি শব্দের অনেক অর্থ আসবে তখন শ্লেষ অলঙ্কার হয়ে যাবে। একটা শব্দের যখন অনেক অর্থ চলে আসবে তখন শ্লেষ অলঙ্কার হবে। মানে একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হবে তাকে আমি শ্লেষ অলঙ্কার। যেমন এখানে উদাহরণ রয়েছে, দেখো, মুরারি পদ চিন্তা চেত মাঘে রতিন কুরু, এরকম লাইন তুলে দিয়ে পরীক্ষা আসবে যে বলবে কি অলঙ্কার, 4টা অলঙ্কারের নাম থাকে। তো মুরারি পদ চিন্তা চেত মাঘে রতিন কুরু মানে কি? যদি ভগবান বিষ্ণুর চরণে স্থান পেতে চাও তাহলে পাপকে ছাড়ো, পাপের প্রতি কোনো রুচি রাখা যাবে না। তো এখানটাতে মুরারি যে শব্দটা রয়েছে, পদটি রয়েছে, তো এই মুরারি পদের দ্বারা দুজনকে বোঝায়। এক হচ্ছে কবি মুরারি,
আমরা প্রত্যেকে মুরারি কবির নাম শুনেছি, মুরারির অনর্ঘ রাঘব, জয়দেবের প্রসন্ন রাঘব। তো কবি মুরারি, আর মুরারি কি, মুর প্লাস অরি। হ্যাঁ, মুর নামক রাক্ষসের শত্রু ছিলেন কে, ভগবান বিষ্ণু। তাহলে মুরারি পদে আমি কিন্তু দুটি পাচ্ছি। হ্যাঁ, দুটি পদ পাচ্ছি, কি কি দুটি অর্থ পাচ্ছি। একটি হচ্ছে কবি মুরারি, আরেকটি হচ্ছে মুর নামক রাক্ষসের শত্রু কে, ভগবান বিষ্ণু। তাই এটি হয়ে যাবে শ্লেষ অলঙ্কার, যে যখন একটি শব্দের অনেক অর্থ চলে আসবে। আবার এখানে আরো একটি অর্থ রয়েছে মাঘে। মাঘে শব্দের দ্বারা কবি মাঘকে বোঝায়। হ্যাঁ, মাঘের শিশু বালবট, শিশু বালবটের রচয়িতা মাঘ, সেই মাঘ। আবার মাঘে ম প্লাস অঘে, অঘে মাঘে মানে কি, ম প্লাস অঘে মানে, মা প্লাস অঘে মানে কি, পাপে নেই, যে কোনো পাপ কর্মে আমি নেই। তো দুটি অর্থ আমি পাচ্ছি, এটি হয়ে যাবে শ্লেষ অলঙ্কার। এবং এই শ্লেষ অলঙ্কার 8 প্রকার: বর্ণশ্লেষ, পদশ্লেষ, লিঙ্গ, ভাষা, প্রকৃতি, প্রত্যয়, বিভক্তি, বচন শ্লেষ ইত্যাদি ভেদে 8 প্রকারের রয়েছে। আবার কেউ কেউ এই শ্লেষ অলঙ্কারকে দুভাগে ভাগ করেন, যে অভঙ্গ শ্লেষ, সভঙ্গ শ্লেষ। হ্যাঁ, অভঙ্গ শ্লেষ কখন হবে, শব্দকে না ভেঙে যখন অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ পাবো, শব্দকে না ভেঙে, শব্দকে ভাঙবো না আমি, না ভেঙে যে অখণ্ড অবস্থায় যে শ্লেষ পাবো তাকে বলবো অভঙ্গ শ্লেষ। আর সভঙ্গ শ্লেষ কি, অখণ্ড অবস্থায়, শব্দের অখণ্ড অবস্থাতে যখন আমি শব্দের শ্লেষ যখন প্রকাশ পাচ্ছি না, তখন আমি কি করছি, শব্দকে ভাঙছি, তখনই যে শ্লেষ আমি পাবো তাকে বলবো সভঙ্গ শ্লেষ। ঠিক আছে, নেক্সট। এবার উপমা অলংকার এবং উৎপ্রেক্ষ অলংকারের মধ্যে একটা তুলনা। এবার উপমা অলংকার কি, এটা মাথায় রাখবে যে একটি আমি উদাহরণ দিচ্ছি, যদি খাতা পেন থাকে নোট করে রেখো, যে একটি আমি এক্সাম্পল বলছি, যে তব মুখং চন্দ্র ইব সুন্দরম। আমি যদি এটা বলি যে তব মুখং চন্দ্র ইব সুন্দরম, তো এখানটাতে এক সেকেন্ড, নেটটা চলছে। তব মুখং চন্দ্র ইব সুন্দরম, তো এই তোমার মুখ চাঁদের মতো সুন্দর। তো এখানে উপমানকে, উপমান হচ্ছে, উপমানকে আমি এতক্ষণ উপমান উপমেয় নিয়ে আলোচনা করলাম। উপমান কি, কোন প্রসিদ্ধ পদার্থ যার সাথে তুলনা হচ্ছে, কোন প্রসিদ্ধ পদার্থ যার সাথে তুলনা হচ্ছে তাকে আমি উপমান দেবো। যেমন চন্দ্র, তব মুখং চন্দ্র ইব সুন্দরম, তাহলে এই উদাহরণে বা এই কারিগায় বা এই লাইনে উপমানকে চন্দ্র। আর উপমেয় কি, যার তুলনা হচ্ছে, কার তুলনা হচ্ছে, মুখের তুলনা হচ্ছে, তার মুখটা হচ্ছে উপমেয়। আর ইব কি, ইব হচ্ছে বাচক শব্দ। হ্যাঁ, উপমা অলঙ্কারে বাচক শব্দ থাকে, যেমন ইব, যথা, তুল্য, সদৃশ, সম ইত্যাদি। হ্যাঁ, এবং সুন্দরম, তব মুখ চন্দ্র ইব সুন্দরম। তার সুন্দরম এটা কি, সুন্দরম হচ্ছে সাধারণ ধর্ম, যেটা উপমান এবং উপমেয়ের দুইয়ের মধ্যেই থাকে। সাধারণ ধর্ম উপমান এবং উপমেয়ের দুইয়ের মধ্যেই তো রয়েছে, যে তব মুখং চন্দ্র ইব সুন্দরম। তাহলে এই সুন্দরমটা উপমানেও রয়েছে, উপমেয়তেও রয়েছে। আশা করি বোঝা গেল যে উপমান উপমেয় বাচক শব্দ এবং সাধারণ ধর্ম কি, এই উদাহরণ। আচ্ছা, এবার রাজশেখর উপমা অলংকারে কবি বংশের মাতা বলেছেন। পরীক্ষা এরকম নেটে প্রশ্ন আসতে পারে যে উপমা অলংকারকে কবি বংশের মাতা কে বলেছেন, রাজশেখর বলেছেন, তার কাব্যভূমি আনসার বলা রয়েছে। ওখানটা কারিকা রয়েছে যে উপমা কবি বংশস্য মাতই বেতি মতির্মহ, এরকম রয়েছে। তো রাজশেখর কিন্তু উপমা অলংকারকে কবি বংশের মাতা বলেছেন। ওকে, এবার উপমা এবং উৎপ্রেক্ষ অলংকারের মধ্যে যদি তুলনা করি তাহলে কি পাবো, যে উপমা অলংকার, যে উপমান হচ্ছে লোক প্রসিদ্ধ, যেমন কমলমিব মুখম উপমা অলংকার। তো উপমা অলংকারে যে উপমান মানে যার সাথে তুলনা করা হয়, যার সাথে সাদৃশ্যতা বা সাম্যতা দেখানো হচ্ছে, তা কিন্তু লোক প্রসিদ্ধ। যেমন কমলমিব মুখম, তো কমল হচ্ছে কিন্তু উপমান, আর মুখম হচ্ছে উপমেয়। তো কমল হচ্ছে এই আমাদের সংসারে উপমান রূপে প্রসিদ্ধ, কেননা কমলের মানে পদ্মের সুন্দরতা হচ্ছে প্রসিদ্ধ। তাই এখানে উপমান কি, তা হচ্ছে লোক প্রসিদ্ধ উপমা অলংকার। আর উৎপ্রেক্ষা অলংকার উপমানটা কি, উৎপ্রেক্ষা অলংকার উপমান হচ্ছে কবির কল্পনার উপর আশ্রিত। যেমন একটু আগে লিম্পতিব তমঙ্গানি বর্ষতি বাঞ্জনং নভ, আমি একটি যে বিচ্ছকটিকে উদাহরণ বোঝালাম, যে বর্ষতি এব অঞ্জনং নভ, যে এটি কবির স্বয়ং তো মৌলিক কল্পনা, যে এমন লাগছে যে মনে হচ্ছে আকাশ থেকে কার্জলের বৃষ্টি হচ্ছে। তো এটি কিন্তু কোনো প্রসিদ্ধি নয়। হ্যাঁ, যে উপমা অলংকারে যেটা আমি লোক প্রসিদ্ধি পাচ্ছি, উৎপ্রেক্ষ অলংকারে কিন্তু এটি কিন্তু প্রসিদ্ধি নয়, এটি কবির কল্পনার উপরে উপমান থেকে আশ্রিত। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর, বাচক শব্দ ইব প্রয়োগ প্রায়শই সংজ্ঞা বা নামের সঙ্গে সাথে যুক্ত হয়, যেমন কমলমিব মুখম। উপমা অলংকারে কি হয়, উপমা অলংকারে যে ইব, ইব মানে কি, বাচক শব্দ। একটু আগে বললাম আমি উদাহরণে,
যে তব মুখং চন্দ্র ইব সুন্দরম, তো ইব হচ্ছে ওখানটাতে বাচক শব্দ। এছাড়া বাচক শব্দ আরো অনেক কিছুই থাকতে পারে উপমা অলঙ্কারে, ইব থাকতে পারে, যথা থাকতে পারে, তুল্য থাকতে পারে, সদৃশ থাকতে পারে, সম থাকতে পারে বাচক শব্দ উপমা অলঙ্কারে। শুধু ইব থাকবে বলেই যে উপমা অলঙ্কার টিক মারবো, কারণ ইব তো উৎপ্রেক্ষ অলঙ্কারও থাকতে পারে, যে লিম্পতিব তব অঙ্গানি, কমলে মিব মুখম, তা দুই জায়গাতে ইব আছে, ইব আছে দেখে আমি উপমা মেনে দিব, উৎপ্রেক্ষা মেনে দিব, এটা কিন্তু ভুল। অবশ্যই মানেটাকে বুঝতে হবে পরীক্ষার হলে। তো উপমা অলঙ্কারে যে ইব শব্দ তা প্রযুক্ত হয়, তা প্রায়শই সংজ্ঞা পদের সাথেই যেন প্রযুক্ত হয়। ধরো কোনো নামের সাথে, কোনো সংজ্ঞার সাথেই যুক্ত হয়, যেমন কমলবী মুখম, তো এখানে ইব শব্দটি কিন্তু সংজ্ঞার ক্ষেত্রেই প্রযোজ্য। কমল কি? কমল হচ্ছে একটা নাম বা একটা সংজ্ঞা, কমলকে সংজ্ঞাও বলতে পারি, কমলকে নামও বলতে পারি। আর উৎপ্রেক্ষা অলঙ্কার কি হয়? বাচক শব্দ ইব প্রয়োগ প্রায়শই ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, যেমন লিম্পতিব তম অঙ্গারে। এবং উৎপ্রেক্ষা অলঙ্কারে যে ইব শব্দটি তা কিন্তু কোনো ক্রিয়ার সাথে যুক্ত হবে, যেমন লিম্পতিব তম অঙ্গানি। এখানে লিম্পতি কি? লিম্পতি হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সাথে যেখানে ইব শব্দ থাকবে সেখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। এটা মাথায় রাখতে হবে। 90% ছাত্রছাত্রীরা ইব রয়েছে, হয়ে যায় উপমা অলঙ্কার, ইব রয়েছে মেরে দেই উৎপ্রেক্ষা অলঙ্কার। এই বিষয়টা ভুল, স্ট্র্যাটেজি ভুল। হ্যাঁ, ইব প্রয়োগ উৎপ্রেক্ষা অলঙ্কার ক্রিয়ার সাথে হয়, এটি মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট, উপমান এবং উপমেয়ের সমানতা লক্ষ্য করা যায় উপমা অলঙ্কারে। উপমা অলঙ্কারে কি হয়? উপমান এবং উপমেয়ের সমানতা, সমানতা মানে কি? সাদৃশ্যতা, সাম্যতা দেখানো হয়। আবার উৎপ্রেক্ষা অলঙ্কারে কি? উপমেয় উপমানের সম্ভাবনা লক্ষ্য করা যায়। উৎপ্রেক্ষা অলঙ্কারে উপমেয় উপমানের সম্ভাবনা, আমি উৎপ্রেক্ষা অলঙ্কার যখন বোঝাচ্ছিলাম তখনই বলেছিলাম যে উৎপ্রেক্ষা অলঙ্কার কি থাকবে? সম্ভাবনা সূচিত হবে। উপমেয় উপমানের। নেক্সট, তুলনাবাজি শব্দ। উপমা অলঙ্কার ইব, সমতুল্য, সদৃশ, যথা, এগুলো থাকতে পারে বাচক শব্দ, যাকে আমি বলছি। আর উৎপ্রেক্ষা অলঙ্কারে বাচক শব্দ কি কি থাকতে পারে? মান্যে, সাংকে, অপেমি, উহ, ধ্রুবম, প্রায়, নূনম। এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হওয়ার চান্স রয়েছে। এই শব্দগুলি যদি কোনো শ্লোকে লক্ষ্য করা যায়, লক্ষ্য যদি করো, তাহলে ভাববে যে অবশ্যই উৎপ্রেক্ষা অলঙ্কারটা হতে পারে। অবশ্যই সেই কারিগরি ভালো মতো পড়তে হবে, সেই লাইনটি ভালো মতো পড়তে হবে। নেক্সট, রূপক এবং উৎপ্রেক্ষা বা রূপক এবং উৎপ্রেক্ষার মধ্যে তুলনা করতে, অবশ্যই তুলনাটা করা উচিত যে রূপক এবং উৎপ্রেক্ষার মধ্যে তুলনা কি। যে রূপক অলঙ্কারে উপমেয় উপমানের অভেদ আরোপ করা হয়। যে রূপক অলঙ্কার সেখানে কি হয়? উপমেয় উপমানের অভেদ আরোপ করা হয়, একটা অভেদ, মানে উপমেয় উপমানের অভেদ আরোপ হবে হচ্ছে রূপক অলঙ্কার। কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার কি হবে? উপমেয় উপমানের সম্ভাবনা সূচিত, মানে সম্ভাবনা থাকলে উৎপ্রেক্ষা। আর উপমেয় উপমানের যে অভেদ আরোপ হয়, রূপক রূপিতার উপাদ বিষয়ে নিরূপ নবে। তো যদি অভেদ আরোপ দেখা যায়, অভেদ, আমি একটু পরে উদাহরণ আসবো তখন আরো ভালো মতো বুঝিয়ে দিব, তাহলে কিন্তু রূপক অলঙ্কার। আর উপমেয় উপমানের সম্ভাবনা থাকে তাহলে উৎপ্রেক্ষা অলঙ্কার। নেক্সট, রূপক অলঙ্কার কোনো বাচক শব্দের প্রয়োগ হয় না। যে রূপক যে অলঙ্কার, এখানে কোনো বাচক শব্দের প্রয়োগ, যেমন উপমা অলঙ্কারে বাচক শব্দের প্রয়োগ হচ্ছে, উৎপ্রেক্ষা অলঙ্কারে বাচক শব্দের প্রয়োগ হচ্ছে, কিন্তু রূপক অলঙ্কারে কোনো বাচক শব্দ নেই। ইব, সম, সদৃশ, এগুলোর মান্যে, সাংকে, এগুলো রূপক অলঙ্কারে কোনো বাচক শব্দের প্রয়োগ হবে না, কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। আচ্ছা, রূপকে যে আরোপ করা হয় তার নিশ্চয়াত্মক হয়ে থাকে, মানে রূপকে যে আরোপ করছি আমি, রূপকং রূপিতার উপাত, আমি যে আরোপ করছি, একে তার প্রতি আরোপ করে দিলাম, রূপকে যে আরোপ করা হয় তার নিশ্চয়াত্মক হয়। অর্থাৎ উপমেয় যে উপমানের যে অভেদ আরোপ হবে সেটা নিশ্চয়াত্মক। যেমন আমি যদি বলি মুখচন্দ্রম প্রকাশ হয়, মানে মুখ এবং চন্দ্রমা যদিও আলাদা আলাদা আলাদা, তবুও এখানে যে অভেদ তা কিন্তু নিশ্চয়াত্মক। মানে কবির এটাই নিশ্চয় যে মুখ কেমন? চন্দ্রমার সমান, মুখ চন্দ্র প্রকাশতে, বা মুখ রূপী চন্দ্র, মুখটা চাঁদের সমান। এই যে মুখকে চাঁদের উপর আরোপ করে দেওয়া হচ্ছে, তো এটা কিন্তু অবশ্যই রূপক অলঙ্কার একটা উদাহরণ। এবং উৎপ্রেক্ষা অলঙ্কার কি হয়? উৎপ্রেক্ষা অলঙ্কারের সম্ভাবনা থাকে। যেমন যদি বলি যে মুখ এমন লাগছে যেন অপর একটি চন্দ্রমা, তো যদি এটা আমি উদাহরণ বলি যে যেমন তার মুখটি এমন লাগছে যেন অপর একটি চন্দ্রমা, তো এখানে চন্দ্ররূপ উপমাটি এক ব্যক্তি বাচক হওয়ায় এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হবে। এবং রূপক অলঙ্কারে যে উপমেয় এবং উপমান তা পাশাপাশি থাকবে, তাদের মধ্যে কোনো ব্যবধান থাকবে। যেমন কমলমুখী, চন্দ্রমুখী, মুখ কমলম, এইরকম যদি শব্দ থাকে তাহলে অবশ্যই রূপক অলঙ্কার হবে। এবং যেখানে বাচক শব্দ মিডিলে মাঝখানে চলে আসবে,
এবং যেখানে সম্ভাবনা সূচিত হবে উপমেয় উপমানের, সেখানে কিন্তু হয়ে যাবে উৎপ্রেক্ষা অলঙ্কার। বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার কিছু একটা সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক। যেমন প্রথম প্রশ্ন কিরকম প্রশ্ন আসে, এটা আমার নিজের প্রত্যেকটি প্রশ্ন আমার নিজের বানানো, কারণ আমি যে কয়টি অলংকার নিয়ে ক্লাস নিচ্ছি, তো সাধারণত অলংকারে কি হয়, অলংকারে কোনো লাইন তুলে প্রশ্ন হয় কেন কি অলংকার হচ্ছে, তো অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখা উচিত ছাত্রছাত্রীদের। তো অলংকার সম্প্রদায় হচ্ছে প্রবক্তাচার্য কহ, বামন ভরত রুদ্রট ভামহ। তো আমরা তো প্রত্যেকেই জানি যে বামন হচ্ছে রীতিপ্রস্থানের, ভরত হচ্ছে রসপ্রস্থানের, ভাম হচ্ছে অলংকার প্রস্থানের, এবং রুদ্রট হচ্ছে অলংকার প্রস্থানের। তো অবশ্যই রুদ্রট হচ্ছে সমর্থনবাদী অলংকার প্রস্থানের, প্রবক্তাচার্য অবশ্যই ভামহ। হ্যাঁ, রুদ্রট রয়েছে। এবার অনেকে প্রশ্ন করতে পারে বা রুদ্রট কেন হবে না, কারণ মুখ্য আচার্য হচ্ছে তো ভামহ, সমর্থন তো করেছেন, সমর্থন তো রুদ্রট, উদ্ভট, দণ্ডী, প্রতিহারেন্দ্ররাজ, এরাও তো অলংকারের প্রস্থানের সমর্থনবাদী, সমর্থকা বর্তন্তে। হ্যাঁ, রুদ্রট, উদ্ভট, দণ্ডী, প্রতিহারেন্দ্ররাজ। ওকে, কোশ্চেন নাম্বার 2। খুব ইন্টারেস্টিং একটি কারিকা আমি তুলেছি যে স্বেচ্ছা কেসরিনা স্বচ্ছ ছায়া শীতেন্দবহ ত্রায়ন্তাঙ্গ মধুরিপ প্রপন্নার্থিচ্ছিত নখা ইত্যত্র কো অলঙ্কার। কেউ বলতে পারবে এখানে কি অলঙ্কার হয়েছে? এটি ধন্যালোকের মঙ্গলাচরণ শ্লোক। অনুপ্রাস অলঙ্কার, ব্যতিরেক, শ্লেষ না জমক? কেউ বলতে পারবে? কেউ কি প্রত্যেকে কি মিউটে রয়েছে? উত্তর দাও তোমরা। স্বেচ্ছা কেশরিনা স্বচ্ছ ছায়া শীতেন্দব ত্রায়ন্তাঙ্গ মধুরিপ প্রপন্নার্থিচ্ছিত রাখা। একদম এখানে রয়েছে। অনেকে ভেরি গুড, অনেকে খুব সুন্দর উত্তর দিয়েছে, খুব ভালো লাগছে আমার দেখে। ব্যতিরেক অলঙ্কার, ভেরি গুড, ব্যতিরেক অলঙ্কার রয়েছে এখানটাতে। এখানে ব্যতিরেক অলঙ্কার কেন হলো, যারা ভুল উত্তর যারা বলতে হয়তো পাচ্ছে না, এখানে ব্যতিরেক অলঙ্কার কারণ আমি একটু আগে উদাহরণে বলেছিলাম যে উপমানাথ যা ধন্যাস্য ব্যতিরেক শয়বশ, উপমান থেকে যদি উপমেয়ের ব্যতিরেক হয়, অধিকতা দেখানো হয়, তাহলে কিন্তু ব্যতিরেক অলঙ্কার হবে। উৎকর্ষতা যদি দেখানো হয়, তাহলে এখানে কি বলা রয়েছে, স্বেচ্ছা কেশরিনা স্বচ্ছ ছায়া শীতেন্দব ত্রায়ন্তাঙ্গ মধুরিপ প্রপন্নার্থিচ্ছিত নখা, যে নিজের ইচ্ছায় সিংহমূর্তি ধারণ করেছে এমন যে মধুরিপ, তার যে নখ, চন্দ্র স্বচ্ছ ছায়া শীতেন্দব, শীতেন্দব এখানে প্রথমার বহুবচন, ইন্দু ইন্দু ইন্দবাহা। হ্যাঁ, তো চন্দ্রের যে সৌন্দর্য, মধুরিপুর যে নখা প্রথমার বহুবচন, নখাও প্রথমার বহুবচন। হ্যাঁ, নখ নখৌ নখা। হ্যাঁ, প্রপন্নার্থিচ্ছিদ এটিও প্রথমার বহুবচন, প্রপন্নার্থিচ্ছিদৌ প্রপন্নার্থিচ্ছিদ। হ্যাঁ, প্রথমার বহুবচন। তো নিজের ইচ্ছা সিংহমূর্তি ধারণ করেছে এমন যে নৃসিংহ, মানে ভগবান বিষ্ণুর যে নখ, চন্দ্রও হার মেনে যাচ্ছে, চন্দ্র লজ্জা পাচ্ছে। তো চন্দ্রের থেকে মধুরিপুর নখের সৌন্দর্যকে কিন্তু অধিকতা দেখানো হচ্ছে। তো এখানে তো অবশ্যই ব্যতিরেক অলঙ্কার। ভেরি গুড, যারা উত্তর দিতে পারছো ভেরি গুড, এটা খুব দরকার। এবং এখানে অনুষ্টুপ ছন্দ এবং বীর রস, পরীক্ষা এনটিএ এর প্রশ্ন আছে এরকম লাইন তুলে, যে এই লাইনটাই তুলে দিতে পারে যে এখানে রস কি, এখানে বীর রস, এবং এখানটা ছন্দ অনুষ্টুপ ছন্দ, এবং অলঙ্কার হচ্ছে ব্যতিরেক অলঙ্কার। এবং এখানটাতে তোমার ধর্ণালোক পড়াশোনা করেছো কিনা জানি না, ধর্ণালোকে 3 প্রকার ধ্বনি রয়েছে, বস্তুধ্বনি, অলঙ্কার ধ্বনি, রসধ্বনি। তো এখানে রসধ্বনি রয়েছে। হ্যাঁ, এটি অবশ্যই মাথায় রাখবে। তো কারিকাটা রয়েছে দেখে আমি বলে দিলাম। এবং এটি আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ 3টি, বস্তু নির্দেশাত্মক, আশীর্বাদাত্মক, নমস্কারাত্মক। এটি হচ্ছে আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ। কেন? মধুরিপ নখা বো ত্রায়ন্তাং, যে মধুরিপ নখ তোমাদের রক্ষা করবে। বো হচ্ছে যুষ্মাৎ শব্দের প্রথমার বহুবচন, সরি দ্বিতীয়ার বহুবচন, যুষ্মান বহ। হ্যাঁ, তো এখানটাতে আশীর্বাদ, যে মধুরিপ নখা বো ভবতাম যুষ্মান ত্রায়ন্তাং, ত্রায়ন্তাং মানে রক্ষণাম করোতি। তো এই কারণে কিন্তু এখানটাতে আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ। ওকে, আচ্ছা, আমি অলঙ্কার পড়াচ্ছি, তার সাথে অন্য বিষয়ে চলে যাচ্ছে, যাক ভালো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সীতায়া মুখং চন্দ্রৈব সুন্দরম ইত্যত্র কো অলঙ্কার। বলো, উত্তর দাও। রূপক উপমা শ্লেষ নিদর্শন। আমি দেখছি কি উত্তর দিচ্ছে। সীতায়া মুখং চন্দ্র ইব সুন্দরম, প্রত্যেকে বলছে 2 নাম্বার, মানে খ উপমা বলছে। এটা কি উপমা হবে? আমার তো মনে হচ্ছে এটা রূপক হবে। না, সবাই ঠিক, সবাই বলছে উপমা। হ্যাঁ, এটি উপমা অলঙ্কার, ইয়েস।
কেননা এখানে মুখ হচ্ছে উপমেয়, মুখ হচ্ছে প্রস্তুত। আমি একটু আগে বলেছিলাম উপমেয়কে কি বলা হয়? প্রস্তুত। আর চন্দ্র কি? এখানে উপমান, অপ্রস্তুত। ইব হচ্ছে উপমাবাচক শব্দ। আর সুন্দরম, সুন্দরতা হচ্ছে এখানে সাধারণ ধর্ম বা এখানে বিশেষতা হচ্ছে সৌন্দর্যতা, সুন্দরতা। তো যেখানে প্রস্তুতের মানে উপমেয়ের অপ্রস্তুত মানে উপমানের সাথে তুলনা করা হয়, সেখানে উপমা অলঙ্কার হয়। তো এটি অবশ্যই উপমা অলঙ্কার। ভেরি গুড। এরকম প্রশ্ন পরীক্ষায় হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4। শনাৎ প্রবোধম আয়াতি তমসা লঙ্ঘায়তে পুনঃ নির্বাতস্য প্রদীপস্য শিখেব জরসমতি ইত্যত্র কো অলঙ্কারঃ। বলো, খুব চিন্তা করে বলবে। উপমা, রূপক, অনুপ্রাস, শ্লেষ। শনাৎ প্রবোধম আয়াতি তমসা লঙ্ঘায়তে পুনঃ নির্বাতস্য প্রদীপস্য শিখেব জরসমতি। অতনু দত্ত বলছে অনুপ্রাস অলঙ্কার। আচ্ছা, অনুপ্রাস অলঙ্কার। আর কে কি বলছে? অনেকে বলছে এটি রূপক অলঙ্কার, বেশিরভাগই বলছে রূপক। না, এটি উপমা অলঙ্কার। অনুপ্রাস নয়, রূপকও নয়। ভালো মতো পড়তে হবে আগে শ্লোকটি। দেখো, শনাৎ প্রবোধম আয়াতি তমসা লঙ্ঘায়তে পুনঃ নির্বাতস্য প্রদীপস্য শিখেব জরসমতি। শিখেব প্রথম কথা, শিখাযুক্ত ইব শিখেব। এখানে উপমাবাচক শব্দ পেয়ে গেলাম, ইব। পরিষ্কার। এবার ইব দিয়ে তো বিচার করলে হবে না যে এখানটাতে উপমা অলঙ্কার হবে। তো রূপক অলঙ্কারে তো কোনো বাচক শব্দের প্রয়োগ হয় না। তো রূপক অলঙ্কার অনেকে বলছে কোন পার্সপেক্টিভসে আমি ঠিক জানি না। আর এখানে অনুপ্রাস অলঙ্কার হওয়ার তো কোনো চান্সই নেই, সম্ভাবনাও নেই। এটা উপমা অলঙ্কার। কেন উপমা অলঙ্কার? দেখো, শিখেব, শিখাযুক্ত ইব শিখেব। তো ইব তো উপমাবাচক শব্দ, আমি শিখেব তো ইবটা উপমাবাচক শব্দ পাচ্ছি। ওকে, তার মানে এটি উপমা অলঙ্কার হবে। যাই হোক, এখানে উৎপ্রেক্ষা অলঙ্কারও হতে পারতো, কারণ উৎপ্রেক্ষা অলঙ্কারেও তো উপমাবাচক শব্দ থাকে। তো যাই হোক, এখানটাতে বলা হচ্ছে কি, শনাৎ প্রবোধম আয়াতি তমসা লঙ্ঘায়তে পুনঃ, যে কিছুক্ষণের মধ্যেই মানে জ্বলতে থাকে। আবার কিছুক্ষণের মধ্যে কি হয়? তমসা লঙ্ঘায়তে পুনঃ, আবার কিছুক্ষণের মধ্যে অন্ধকার চলে আসে, অন্ধকারে যেন আবৃত্ত হয়ে যায় বিষয়টা। নির্বাতস্য প্রদীপস্য, নির্বাতস্য প্রদীপস্য মানে কি? নিভে যাওয়া প্রদীপের মতো যে শিখা, প্রদীপ যখন নিভে যায়, প্রদীপ কি? প্রদীপ যখন জ্বলতে থাকে দাউ দাউ করে জ্বলতে, আবার যখন নিভে যায় এক ফলকে নিভে যায়। তো প্রদীপের যে শিখা, হ্যাঁ, নিভে যাওয়া প্রদীপের মতো যে শিখা, হ্যাঁ, জরসমতি, হ্যাঁ, তারপর প্রদীপ শিখেব জরসমতি, হ্যাঁ, সেরকম মতিকার, সেরকম মতি মানে বুদ্ধি হচ্ছে, জরস মানে হচ্ছে, এখানে জরস মানে হচ্ছে বৃদ্ধ ব্যক্তির কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে কিছুক্ষণের মধ্যেই জ্বলতে থাকে, আবার কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, এমন প্রদীপের শিখা। এমন হলো বৃদ্ধ ব্যক্তির বুদ্ধি। যে যে ধরো বৃদ্ধ ব্যক্তি, তার বুদ্ধি কিরকম? যে কিছুক্ষণের মধ্যেই তার বুদ্ধি, তাকে দেখে মনে হবে যেন সে না কতটা বিদ্বান, সে কত কিছু জানে। আবার কিছুক্ষণ পরেই আমরা দেখি বৃদ্ধাবস্থায় তিনি আবার মানে তার বুদ্ধি হয়ে যায় কি ঠিক বাচ্চাদের মতো। বাচ্চাদের মতো বুদ্ধি হয়ে যায় না, মানে বৃদ্ধ ব্যক্তির বুদ্ধির তুলনা এখানে হচ্ছে নিভে যাচ্ছে এমন প্রদীপের শিখার সঙ্গে করা হচ্ছে। জরসমতি মানে বৃদ্ধ ব্যক্তির মতি মানে বুদ্ধির তুলনা এখানটাতে নিভে যাচ্ছে এমন প্রদীপের শিখার সঙ্গে করা হয়েছে। তাই এখানে উপমা অলঙ্কার হবে, নট শ্লেষ, নট অনুপ্রাস, নট রূপক। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি আমি। নেক্সট, খুব সুন্দর একটি এটি কি বলবো, শ্লোক একটি বলবো, খুব সুন্দর। সংসার বিষবৃক্ষস্য দেব রসবৎ ফলে কাব্যামৃত রসাস্বাদ সঙ্গম সজ্জনই সহ ইত্যত্র কো অলঙ্কার। উপমা, রূপক, নিদর্শন, যমক। বলো, উত্তর দাও। এটা কি হবে? কি অলঙ্কার? উপমা অলঙ্কার, রূপক, নিদর্শনা, যমক? প্রত্যেকেই বলছে রূপক। হ্যাঁ, এটি রূপক অলঙ্কার, একদম সঠিক, রূপক অলঙ্কার। এখানে কি বলা হচ্ছে দেখো, সংসার বিষবৃক্ষস্য দেব রসবৎ ফলে কাব্যামৃত রসস্বাদ সঙ্গম সজ্জনই সহ, মানে এখানে বলা হচ্ছে যে এই সংসার রূপী বিষবৃক্ষের দুটি মিষ্টি ফল। একটি হচ্ছে কাব্যের অমৃত, কাব্যামৃত রসাস্বাদ, কাব্যের অমৃত মানে রসাস্বাদ করা। আরেকটি কি? সজ্জনদের সাথে
মেলামেশা, সজ্জনই সঙ্গম সজ্জনই সহ, সজ্জনদের সাথে মেলামেশা করা, বিচরণ করা, হ্যাঁ, ঘোরাফেরা করা বিষয়টা। তো এখানটাতে রূপক অলঙ্কার এই কারণেই হলো যে এখানে সংসার রূপী বৃক্ষের দুটি রসযুক্ত ফল, একটি হচ্ছে কাব্যরূপী অমৃতের রসাস্বাদ, আর একটি সজ্জনদের সঙ্গতি করা। তো সংসারে কার আরোপ হলো? সংসারে এখানে আরোপ হলো বিষবৃক্ষের। আর কাব্যে কার আরোপ হলো? কাব্যে আরোপ করা হলো অমৃতের। তাই এখানে রূপক অলঙ্কার, এবং রূপক অলঙ্কার কি বলা হচ্ছে? যেখানে উপমান এবং উপমেয়ের অভেদ আরোপ হয় সেখানে রূপক অলঙ্কার হয়। মানে যেখানে উপমানের উপমেয় আরোপ হয়, অভেদ আরোপণ হবে, সেখানেই রূপক অলঙ্কার হবে। হ্যাঁ, এবার এখানে যদি থাকতো চন্দ্রমুখম বা চন্দ্র ইব মুখম যদি থাকতো, তাহলে চন্দ্রমার সাথে তুলনা করা হচ্ছে মুখের, তাহলে কোন অলঙ্কার হবে? উপমা অলঙ্কার হবে। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবে। ভেরি গুড, প্রত্যেকে যারা উত্তর দিতে পারছো খুব সুন্দর। নেক্সট একটি উত্তর রামচরিত থেকে নেওয়া। তং জীবিতং তমসিমে হৃদয়ম ইত্যত্র কো অলঙ্কারা রূপক অনুপ্রাস ব্যতিরেক নিদর্শনা। কে বলতে পারবে? তং জীবিতং তমসিমে হৃদয়ম, কোন নায়ক তার প্রেমিকাকে বা নায়িকাকে বলছে তুমি আমার জীবন, তুমি আমার হৃদয়। কি অলঙ্কার এটি? কে লিখছে 1 নম্বর রূপক, কেউ বলছে 3 নম্বর মানে ব্যতিরেক। সবাই ব্যতিরেকে চলে যাচ্ছে। ব্যতিরেক অলঙ্কার কি করে হয় এখানটাতে? এটি রূপক অলঙ্কার। কোন নায়ক তার প্রেমিকাকে বলছে তং জীবিতং তং জীবিতং তমসিমে হৃদয়ম, যে তুমি আমার জীবন, তমসিমে হৃদয়ম তুমি আমার হৃদয়। তো তম এখানে জীবিতং এবং হৃদয় এই দুটিতে আরোপ করা হচ্ছে না, ত্বং জীবিতং তং হৃদয়ম। হ্যাঁ, তুমি আমার জীবন, তুমি আমার হৃদয়, তো আরোপ হচ্ছে তো তমে। তমে এখানে জীবিতং এবং হৃদয় এই দুটি তো আরোপ করা হচ্ছে। তাই এখানে অবশ্যই রূপক অলঙ্কার। অনুপ্রাস কি করে হয় বা ব্যতিরেক কি করে মাথায় ঢুকছে না। ব্যতিরেক কি করে হয় এখানটাতে? কোথায় উপমানের থেকে উপমেয়ের কোথায় উৎকর্ষতা দেখানো হচ্ছে? তঙেই তো জীবিতং এবং হৃদয়ের অভেদ আরোপ হচ্ছে, যে তুমি তং জীবিতং তং হৃদয়ম, তুমি আমার জীবন, তুমি আমার হৃদয়। হ্যাঁ, তো তমে তো এখানে জীবিত এবং হৃদয় আরোপ করা হলো, তাই তো রূপক অলঙ্কার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কালিদাসস্য সর্বপ্রিয় অলঙ্কারম অস্তি, সবাই জানে এটি। কি হবে? হ্যাঁ, উপমা অলঙ্কার। আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে যে শ্রীহর্ষের, এই প্রশ্ন দেই, কোশ্চেন নাম্বার 7 এই, শ্রীহর্ষস্য সর্বপ্রিয় অলঙ্কারম অস্তি, কি হবে? এই প্রশ্নে যদি আমি আরেকটা প্রশ্ন করি যে শ্রীহর্ষস্য সর্বপ্রিয় অলঙ্কারম অস্তি শ্লেষ উপমা বক্রোক্তি অনুপ্রাস, কি হবে? শ্লেষ, একদম শ্লেষ। শ্রীহর্ষের সর্বপ্রিয় অলঙ্কার হচ্ছে শ্লেষ। আচ্ছা, আমি যদি বলি এগুলো এগুলো জানা, প্রত্যেকে জানা উচিত। ভারবীর, ভারবীর সর্বপ্রিয় অলঙ্কার কি? এই 4টে অপশন থাকলে কি হবে? না, আর একটি অপশন দিতে হবে আমাকে, অর্থান্তন্যাস। আমি উত্তরটি বলে দিলাম। ভারবীর সর্বপ্রিয় অলঙ্কার হচ্ছে অর্থান্তন্যাস, এটা মাথায় রাখবে। শ্রীহর্ষের প্রিয় হচ্ছে শ্লেষ, ভারবীর হচ্ছে অর্থান্তন্যাস। কালিদাসের উপমা, শুধু কালিদাস উপমা না, কালিদাস অর্থান্তন্যাস, কাব্যলিঙ্গ অনেক অলঙ্কারের প্রয়োগ করেছেন তার মেঘদূতে। শুধু উপমা কালিদাস আমরা বলি, উক্তি রয়েছে, কিন্তু কালিদাস আরো অনেক অলঙ্কার আলোচনা করেছেন। তো ভারবীর অর্থান্তন্যাস এই কারণেই, কেননা ভারবী খুব সুক্তির প্রয়োগ করেছেন, আর সুক্তির প্রয়োগ যেখানে হবে সেখানে অর্থান্তন্যাস অলঙ্কার হয় সাধারণত। তো ভারবী এই জন্য অর্থান্তন্যাসের খুব প্রিয় ভক্ত ছিলেন ভারবী। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 8, ক্রমেণ তেনৈব আবৃত্তি কস্মিন অলঙ্কার ভবতি। খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন অলঙ্কারের লক্ষণ থেকে হয় যে ক্রমেণ তেনৈব আবৃত্তি কস্মিন অলঙ্কার ভবতি অনুপ্রাসে শ্লেষে যমকে নিদর্শনা, কি হবে এটি? 3 নম্বর, একদম যমকে। হ্যাঁ, কেন যমকের লক্ষণে বলা রয়েছে সত্যার্থে পৃথকাত্মায়া স্বর ব্যঞ্জন সংঘাতে ক্রমেণ তেনৈব আবৃত্তি যমকং বিনিগাত্যতে। হ্যাঁ, যেখানে স্বর ব্যঞ্জনের ব্যবধান ছাড়াই যে স্বর ব্যঞ্জনের যে উচ্চারণ কন্টিনিউসলি যে রিপিট, হ্যাঁ, তো সেখানে কিন্তু যমক অলঙ্কার হয়। তো এরকম কিন্তু প্রশ্ন হয় লক্ষণ তুলে। মানে আমি যে প্রশ্নগুলো করছি এগুলোই হবে, আমি কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন করছি, এরকম প্রশ্ন আসে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট খুব সুন্দর একটি কোশ্চেন, ক্ষিয়ন্তে অখিল ভূষণারি শততাং বাগভূষণং ভূষণম শ্লোকে অলঙ্কার বর্ততে অনুপ্রাস যমকহ শ্লেষ উপমা, কি হবে? এটা জানা উচিত, একটু আগে পড়িয়েছিলাম। ক্ষিয়ন্তে অখিল ভূষণানি শততাং বাগভূষণং ভূষণম, কি অলঙ্কার? ক্ষিয়ন্তে অখিল ভূষণানি শততাং বাগভূষণং ভূষণম, কি হবে? এটা জানা উচিত, একটু আগে পড়িয়েছিলাম। ক্ষিয়ন্তে অখিল ভূষণানি শততাং বাগভূষণং ভূষণম, কি অলঙ্কার?
নাম্বার 3, অনেকে বলছে নাম্বার 3 শ্লেষ। সবাই শ্লেষ বলছে, কেন শ্লেষ? সেটা এটা যমক অলংকার। বাঘ ভূষণম ভূষণম, ওই বাঘ ভূষণমের ওখানটাতে এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে এই ভূষণমটা এখানে ভূষণমই হতো, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, সরি। তো এটি যমক অলংকার হবে। হ্যাঁ, দেখো দুটি শব্দ কন্টিনিউসলি রিপিট হচ্ছে যমক অলংকার। আমি যমক অলংকারে একটু আগে বলেছিলাম যে যমক অলংকারে কি হয়। যমক অলংকারে স্বর এবং ব্যঞ্জনের সমুদায় রূপে আবৃত্তি হয়, এবং স্বর এবং ব্যঞ্জন কি একত্রিত ভাবে যে সমুদায় রূপে যদি থাকে তাহলে তাকে আমি শব্দ বলি, এবং স্বর এবং ব্যঞ্জনের যে সমুদায় রূপে আবৃত্তিকে আমরা আবার যমক অলংকার বলি। এবং যমক অলংকারে দুটি শব্দ কন্টিনিউসলি রিপিট হবে, মাঝে ব্যবধান ছাড়া। তো এখানটাতে স্পেলিং মিস্টেক হচ্ছে, সরি। তো ভূষণমই হতো যমক অলংকার। ওকে, নেক্সট, উৎপ্রেক্ষা অলংকার ভবতি উৎকৃষ্ট কোটি সন্দেহ বিম্ব প্রতিবিম্ব ভাবহ সম্ভাবনম সাম্যম। কি হবে উৎপ্রেক্ষা অলংকারে? কি হয়? গ, অনেকে বলছে সম্ভাবনম, একদম অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক। এবার সবাই বলবে বিম্ব প্রতিবিম্ব ভাব কেন না? দেখো, আমি একটু আগে বলেছিলাম যে নিদর্শনা অলংকার, কোন অলংকার বিম্ব প্রতিবিম্ব ভাব থাকে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দৃষ্টান্ত অলংকারে বিম্ব প্রতিবিম্ব ভাব থাকে, হ্যাঁ, নিদর্শন অলংকারে বিম্ব প্রতিবিম্ব ভাব থাকে, এগুলো কিন্তু ভুলে যাবে না, গোলাবে না কেউ। আর উৎকৃষ্ট কোটি সন্দেহ, উৎকৃষ্ট কোটি সন্দেহ, সন্দেহ অলংকারে থাকে। বিম্ব প্রতিবিম্ব ভাব দৃষ্টান্ত অলংকারে পাবো। সম্ভাবনম আমি উৎপ্রেক্ষা অলংকারে পাবো, একটু আগে পড়িয়েছিলাম। এবং সাম্যম, সমতা সাদৃশ্যতা, উপমা অলংকারে থাকে। ভেরি গুড, যারা যারা উত্তর দিতে পেরেছে। নেক্সট, ব্যতিরেক অলংকারে ভবতি প্রস্তুত অপ্রস্তুতয় সাম্যম উপমানাদ উপমেয়স্য ব্যতিরেকঃ উপমানস্য উপমানাদ ব্যতিরেকঃ প্রস্তুত অপ্রস্তুতয় বৈষম্যম। কি হবে? অপশন 2 একদম অ্যাপ্রোপ্রিয়েট, উপমানাদ উপমেয়স্য ব্যতিরেক। কারণ লক্ষণে বলা ছিল উপমানাদ যদন্যস্য ব্যতিরেক, যদন্যস্য ইত্যুক্তে উপমেয়স্য। ভেরি গুড, একদম অপশন নাম্বার 2 খ। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, শারদা শারদাম ভোজ বদনা ইত্যত্র কো অলংকার? খুব সহজ, অনুপ্রাস যমক শ্লেষ রূপক। কি হবে? যমক, একদম শারদা শারদা দুটি শব্দ কোনো ব্যবধান ছাড়াই কন্টিনিউসলি রিপিট হচ্ছে, একদম যমক অলংকার। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, খুব ইম্পর্টেন্ট। আমি একটি দশরূপক গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোক নিয়েছি। নমস্তস্মৈ গণেশায় ইয়ৎ কণ্ঠ পুষ্করায়তে মদাফ ঘনধ্বান নীলকণ্ঠস্য তাণ্ডবে ইত্যত্র কো অলংকারঃ? অনুপ্রাস যমক শ্লেষ রূপকঃ। এটি দশরূপকের মঙ্গলাচরণ শ্লোক। কে বলতে পারবে? অনেকে বলছে অনুপ্রাস, অনুপ্রাস বলছে। চার কে কি উত্তর দিচ্ছে? কে বলছে 3 শ্লেষ। আচ্ছা, হ্যাঁ, এটা শ্লেষই হবে, শ্লেষ অলংকার। নমস্তস্মৈ গণেশায় ইয়ৎ কণ্ঠ পুষ্করায়তে মদাফ ঘনধ্বান নীলকণ্ঠস্য তাণ্ডবে। এটা যদি অন্যয় করি তাহলে কি হবে? এই শ্লোকটা অন্যয় করলে হবে নীলকণ্ঠস্য তাণ্ডবে। নীলকণ্ঠকে ভগবান শিব, নীলকণ্ঠ তাণ্ডব মানে নীলকণ্ঠের ভগবান শিবের নৃত্য কি? তাণ্ডব নৃত্য। তাণ্ডব নৃত্যের অপর নাম কি? নৃত্য 2 প্রকার, একটি মধুর আর একটিকে তাণ্ডব। মধুর মানে লাস্য, আর তাণ্ডব নৃত্যের আর একটা ভেদ কি? বা তাণ্ডব বা উদ্ধত, হ্যাঁ, উদ্ধত নৃত্য বলা হয়। হ্যাঁ, তো নীলকণ্ঠস্য তাণ্ডবে, নীলকণ্ঠের তাণ্ডব নৃত্যে যৎ কণ্ঠ মানে যার কণ্ঠ, পুষ্করায়তে, হ্যাঁ, বা নীলকণ্ঠস্য তাণ্ডবে যৎ কণ্ঠ মদাফ ঘনধ্বান। মদাফ ঘনধ্বান মানে অত্যধিক মদের কারণে, অত্যধিক মদ মানে এখানে ওই মদ মানে সেই সুরা না, এখানে হচ্ছে ঔষধি। অত্যধিক মদের কারণে গলাটা কি রকম হয়ে গেছে? পুষ্করায়তে। পুষ্করায়তে মানে যৎকণ্ঠ মদাফ ঘনধ্বান পুষ্করায়তে, অর্থাৎ মৃদঙ্গবৎ আচরতি। পুষ্করায়তে ইত্যুক্তে মৃদঙ্গবৎ আচরতি মানে নীলকণ্ঠের তাণ্ডব নৃত্যে যার কণ্ঠ অত্যধিক মদের কারণে বা অত্যাধিক সুরাপান করেছে, ঔষধি, হ্যাঁ, ঔষধি সুরাপান, দিস ইজ ঔষধি। সুরাপান করেছে, যার কণ্ঠ পুষ্করের ন্যায়, বাদ্যযন্ত্রের ন্যায় মৃদঙ্গবৎ আচরতি, আচরণ করছে, তস্মৈ গণেশায় নমঃ, সেই গণেশকে আমি নমস্কার জানাচ্ছি। তো এখানটাতে দশরূপকের মঙ্গলাচরণ শ্লোকে গণেশের স্তুতি রয়েছে, নমস্কারাত্মক মঙ্গলাচরণ, অনুষ্টুপ ছন্দ, শ্লেষ অলংকার। শ্লেষ অলংকার কোথায় হলো? নীলকণ্ঠস্য। নীলকণ্ঠস্য শব্দের মধ্যে দুজনকে পাওয়া যায়, একটা হচ্ছে ভগবান শিব শঙ্কর,
আর একটা হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে ময়ূরের যে কণ্ঠ, হ্যাঁ, নীলকণ্ঠস্য ময়ূরস্য তাণ্ডবে যথা মেঘধ্বনি পুষ্করায়ত অপিচ নীলকণ্ঠস্য শিবস্য তাণ্ডবে উদ্ধতে নৃত্যে ইতি হেতু অত্র শ্লেষ অলঙ্কার। মানে নীলকণ্ঠ শব্দটা তার ভগবান শিবকে বোঝাচ্ছে। আবার নীলকণ্ঠ, নীলকণ্ঠকার ময়ূরের, তার তাণ্ডবে, ময়ূরের তাণ্ডবে কি হয়, মেঘধ্বনি সৃষ্টি হয়। তার ফলে কি হয়, মেঘের বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায়, মেঘের ধ্বনি, তার তাণ্ডবে। আর ময়ূর কখন নাচে, যখন বৃষ্টি হয় তখনই তো নাচে। তো নীলকণ্ঠ এখানে কার, ময়ূরের। আবার নীলকণ্ঠ শব্দের দ্বারা কাকে বোঝাচ্ছে, ভগবান শিব শঙ্করকে বোঝাচ্ছে। তো এটি কিন্তু শ্লেষ অলঙ্কার এবং এখানটাতে অনুষ্ঠুপ ছন্দ এবং নমস্কারাত্মক মঙ্গলাচরণ। একদম আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। থ্যাংক ইউ প্রত্যেককেই। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অমিত স্যার কি রয়েছেন? আমি প্রত্যেককে কারো নিজেদের মতামত লাগছে। ক্লাসে বেশ কিছু disturbance খোলা আছে, তোমরা চাইলে তাকে প্রশ্ন করতে পারো। প্রত্যেকে শুনতে পাচ্ছ, আশা করি শোনা যাচ্ছে আমার কথা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বুঝতে পেরেছো প্রত্যেকেই? আপনার 4 নম্বর কোশ্চেনটা কি আনসার ছিল একটু বলুন। কত নম্বর কোশ্চেন? স্যার 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনে কি হয়েছে বলো। স্যার এটা অ্যানসারটা কি বলেছেন? क्षणात् प्रबोधमायति तमसा लंघयते पुनः নির্বাতস্য প্রদীপস্য শিখেব জড়সমধুপম অলঙ্কার। এখানে বৃদ্ধ ব্যক্তির বুদ্ধির তুলনা নিভে যাচ্ছে এমন প্রদীপের শিখার সঙ্গে করা হচ্ছে। এবং শিখেব, ইব এখানে উপমাবাচক শব্দ, এখানে এই কারণে উপমা অলঙ্কার। স্যার এই ক্ষেত্রে রূপক তো হচ্ছে না। না, রূপক অলঙ্কার তো এখানে নেই। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, আমি সকলকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি। আমি যেমনটা বলেছিলাম যে ক্লাসের শেষে তোমাদের আর অলংকার আজকে যেগুলো পড়ানো হবে সেখান থেকে আর কোনো সমস্যা থাকবে না, নিজেরাই অলংকার চিনতে পারবে, বুঝতে পারবে। এই কথাটা কতটা ফলপ্রসূ হয়েছে যদি একটু জানাও। ওটাই হয়েছে স্যার। অন্যরা কতটা, মানে আমাদের কথাটা কতটা ঠিক? হ্যাঁ স্যার, মানে আপনি যেরকম বলেছেন সেই রকমই হয়েছে। এরপরে নিজেরা একটু পড়াশোনা করলেই ঠিকঠাক হয়ে যাবে। একদম, নিজে একটু প্র্যাকটিস না করলে তো আলটিমেটলি হবে না। বাট আমরা মোটামুটি তোমাদের যে কনসেপ্ট ক্লিয়ার করার একটা গ্যারেন্টি প্রথমেই দিয়েছিলাম, সেটা করতে পেরেছি তো? হ্যাঁ স্যার, 90% ক্লিয়ার হয়ে গেছে। বেশ, বাকিটা তো স্যার অভ্যাস। বলছিলাম স্যার, এই পিপিটিটা আমাদের যে রেকর্ডেড ব্যাচে থাকবে তো স্যার? হ্যাঁ, 100%। যেরকম তোমাদের রেকর্ডেড ক্লাসের সঙ্গে পিপিটি থাকে অ্যাপে, সেভাবেই আচ্ছা, থাকবে, চিন্তার ঠিক কোনো আছে। কারণ নেই। ঠিক আছে, ঠিক বেশ। আচ্ছা, ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। ঠিক যেমনটা বলেছিলাম 1.5 ঘন্টা সময় নেব। ঘড়ির কাঁটায় 9টা, 7:30 থেকে ক্লাস শুরু করেছে এবং তোমাদের আজকে অসামান্য রেসপন্স, প্রায় 180 জন আজকের ক্লাসে যুক্ত হয়েছে। না, আরো বেশি যুক্ত হয়েছে, কিন্তু 180 জনকে আমরা হাইয়েস্ট পিক দেখতে পেয়েছি। তো থ্যাংক ইউ প্রত্যেককে। আচ্ছা, তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি যে সংস্কৃতের ক্ষেত্রে বিএসএসিআই এর ক্লাস, মানে তোমাদের এই অভাবনীয় সাড়া, তোমরা ঠিক কিসের জন্য আসো, মানে টানটা কিসের, যদি তোমরা একটু আমাদেরকে বলো। মানে আমরা তোমাদের সমস্তটা ফুলফিল করতে পারছি তো, নাকি আরো কিছু চাও আমাদের তরফ থেকে? তোমরা নিজেদের মতামত জানাতে পারো যে আরো কি করলে ভালো হয়, আরো কি করতে পারি আমরা তোমাদের জন্য, যে কেউ জানাতে পারো।
আমরা প্রস্তুত সেগুলো করার জন্য। স্যার আমরা চাওয়ার আগেই পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। এবং অমিত স্যারকে আমি বলবো যে অমিত স্যার বলুন। এবং অবশ্যই আমি বলবো আমার ছাত্রছাত্রীদের এবং আগামী দিনে আমরা কেউ যদি কোনো ছাত্রছাত্রী যদি এই 67টি অলংকার সম্পর্কে ক্লাস করতে চায়, অবশ্যই আমি ক্লাস নিতে আগ্রহী। আজকে তো 10টি অলংকার আলোচনা হলো। ঠিক আছে স্যার, আপনি ক্লাস করে নিলে তো খুব ভালো হবে। একেবারেই। বেশ, আচ্ছা, আর অন্যদের কি মতামত বলো? আর কি চাও বিএসসিআই এর কাছ থেকে? স্যার বলছি মানে ওই 2 নম্বরের যে ধর্ণা লোকের ওই শ্লোকটা আপনি দিয়েছেন স্যার, ওখানে তো যমক অলঙ্কারও হচ্ছে। কোথায় যমক অলঙ্কার হচ্ছে? স্যার দেখুন এই স্বচ্ছ কেসারি না, ওইখানে ওই জায়গাটাতে স্বচ্ছ শব্দটা দুবার পর আছে। যমক অলঙ্কার কখন হয়? আমি একটু একটু বোঝালাম। যখন দুটি শব্দ কন্টিনিউয়াসলি ইউজ হবে, স্বচ্ছ স্বচ্ছায়া, হ্যাঁ, স্বচ্ছ স্বচ্ছায়া, শীতান্ত উচ্চারণ করো একটু ভালো। স্বচ্ছ দেখলে শুধুমাত্র হবে না, যে স্বচ্ছ স্বচ্ছায়া রয়েছে, স্বচ্ছ স্বচ্ছায়া শীতান্ত। হ্যাঁ, এখানটাতে ব্যতিরেক অলঙ্কার, কেননা চন্দ্রের যে সৌন্দর্য, সে সৌন্দর্য হার মেনে যাচ্ছে মধুরিপর যে মানে নখের যে সৌন্দর্যটা, এটা বইটা খুলে দেখবে। ইচ্ছয়ায় মধুরিপ নরসিংহ মূর্তি ধারণ কৃতবান তস্য নখ সময় যাদৃশী শোভা আসিত তয়া শোভায়া চন্দ্রবি নিন্দিত যাতা চন্দ্রবি লজ্জা অনুভূয়াতে ইত্যস্মাৎ কারণ তত্র ব্যতিরেক অলঙ্কার। ঠিক আছে স্যার, একদম। থ্যাংক ইউ স্যার। বেশ, সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালো রেসপন্স দেওয়ার জন্য। তবে জানিয়ে রাখি যে প্রাতিষ্ঠানিকভাবেও আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। তো সেই দিক থেকে আমরা তোমাদের বেশ কিছু ফ্রি ক্লাস উপহার দিলাম। আগামীকাল পেপার 1-এর আমাদের ফ্রি ক্লাসের অন্তিম ক্লাস, এবং এটাই ছিল সংস্কৃতের ফ্রি ক্লাসের অন্তিম ক্লাস। এরপর কিন্তু আগামী বৃহস্পতিবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা মনে করছো বিএসএসসিআই এর হাত ধরে নিজের প্রস্তুতি নেবে, মনে করছো যে বিএসএসসিআই এর হাত ধরে এরকমই একটা কোয়ালিটি ক্লাসের মধ্যে দিয়ে সারা বছরটা যাবে, ঠিক আছে, তো তাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের নতুন যে ব্যাচ সেখানে ভর্তি হয়ে যাও। আর গুটি কয়েক স্টুডেন্ট 3 মাসের এক্সট্রা ভ্যালিডিটির অফারটা পাবে। তো যারা মানে ভাবছো নেবো, আজ নেবো কাল নেবো, তাদেরকে বলবো আর দেরি করো না, কারণ 100 জনের বেশি কিন্তু আমি কাউকে, আর 101 নম্বর জনকেও আমি কিন্তু 3 মান্থের এক্সট্রা ভ্যালিডিটিটা দিতে পারবো না, ঠিক আছে। সো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, আগামী কালকের মধ্যে নিয়ে নাও। আশা করছি আগামী কালকের মধ্যেই আমাদের 100 যে সিটটা আছে সেটা ফুল হয়ে যাবে। আর কালকে পেপার 1-এর একটা ক্লাস থাকছে। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায়। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। স্যারকে অসংখ্য ধন্যবাদ।